তো এনাফ, শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো, রেকর্ডিং কি আসছে? হ্যাঁ স্যার, আসছে। হ্যাঁ। আসছে স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, আজকে যে যে টপিকটা দেখাবো, এটা 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 একটা ইম্পর্টেন্ট টপিক। ইনফ্যাক্ট সেমিকন্ডাক্টর ফিজিক্সে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। আমরা যে মসফেট গুলো আঁকি বা ডিজাইন করি, এগুলো আসলে অনেক অনেক প্রবলেম, হ্যাঁ, যেটা নর্মালি সলভ করা যায় না। যদি অ্যাপ্রোপ্রিয়েটলি এনার্জি ঠিকঠাক মতো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে প্রবলেমটা সলভ করা যায়। হ্যাঁ, তো এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কেমনি আঁকে সেটা তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ, ফার্স্টে আমরা যেটা জানি সেটা হচ্ছে এন টাইপ, পি টাইপ, সেমিকোলন, আই টাইপ। লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছিলাম। বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে এদের, হ্যাঁ, এদের তোমার, এটা যদি ইসিবি হয়, এটা হচ্ছে ইসি, এটা যদি ইবি হয়, তাহলে এদের ঠিক সেন্টার একটা লেভেল থাকে, ঠিক সেন্টারে। এইটাকে বলা হয় ইন্ট্রিনজিক ফার্মি লেভেল, ইএফআই, ইন্ট্রিনজিক ফার্মি লেভেল। ঠিক আছে, আই ফর ইন্ট্রিনজিক। ঠিক আছে, এটা যখন থাকে তখন মানে ডোপিংটা, কোনো ডোপিং করা হচ্ছে না এই অবস্থায়। ইনফ্যাক্ট এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে আই টাইপ সেমি, আমার মনে হয় আই টাইপ সেমি কন্ডাক্টরের জন্য। ঠিক আছে, তো এখানে এখানে ফার্মি লেভেলটা হচ্ছে ঠিক মাঝখানে থাকে। ফার্মি লেভেল জিনিসটা কি? ফার্মি জিনিসটা যদি বুঝাই, খুব সিম্পল। ফার্মি লেভেল, ফার্মি লেভেল হচ্ছে একটা গ্লাস, গ্লাস পানি ভরা একটা গ্লাস। যে গ্লাসের টপটাকে আমরা বলতে পারি ইসি, গ্লাসের যে টপ যেটাকে আমরা বলতে পারি ইসি। ঠিক আছে, আর বটমটাকে আমরা বলতে পারি ইবি। গ্লাসের তলাটা যেটাকে আমরা বলতে পারি ইবি। আর পানির যে লেভেলটা, পানির যে লেভেল, এটাকে বলা হয় ইএফ। হচ্ছে পানি, এটাকে বলা হয় ইএফ। আমরা ইনফ্যাক্ট এই পানি লেভেলটাকে বলতে পারি ফার্মি লেভেল। ঠিক আছে, এখন এই ইএফটা কোথায় আছে সেটা দিকে আমরা বলে দিতে পারি আমার সেমিকন্ডাক্টরটা কোন টাইপ। যেমন এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, যে পানি ভরা গ্লাস, যেহেতু এখানে পানির পরিমাণ বেশি, পানি হচ্ছে ইলেকট্রন, আর উপরে যেটা খালি আছে এটা হচ্ছে হোল। তো এখানে তা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেহেতু পানিটা ইয়েটা অনেক উপরের দিকে আছে, তার মানে এখানে প্রচুর পানি আছে, ইলেকট্রন হোল আছে, মানে খালি জায়গা আছে খুব কম। তার মানে ইলেকট্রন অনেক বেশি, হোল অনেক কম। তার মানে এটা হচ্ছে ডেফিনেটলি এন টাইপ। ঠিক আছে, এখন পানি লেভেল যদি অনেক কম থাকে, যেমন এটা, এটা বলে পানি লেভেল অনেক কম। এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যে পানিটা হচ্ছে এটা, এই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ অনেক কম, কিন্তু খালি জায়গা অনেক বেশি। তার মানে এখানে এই খালি জায়গাটা বেশি, পানি, ইলেকট্রন কম। মানে পানির পরিমাণ কম, তার মানে আমরা সেমিকন্ডাক্টর ভাষায় বলতে পারি হোল বেশি, ইলেকট্রন কম। সেটা হচ্ছে পি টাইপ। ঠিক আছে, আর যখন ঠিক মাঝখানে থাকে, যখন ঠিক মাঝখানে থাকে, হুম, তখন আমরা বলতে পারি যে পরিমাণ হোল আছে, যে পরিমাণ মানে খালি আছে, ঠিক সেই পরিমাণ পানি আছে। তার মানে যে পরিমাণ হোল আছে সেই পরিমাণ ইলেকট্রন আছে, রাইট? তো এটা হচ্ছে বেসিক্যালি আই টাইপ। ওকে, তো যখন ঠিক মাঝখানে থাকে তখন আমরা ফার্মি লেভেলটাকে আলাদা, যেহেতু এটা আনডোপড কেসে বা ইন্ট্রিনসিক কেসে হয়, এই ক্ষেত্রে আমরা ফার্মি লেভেল না বলে আমরা তখন আলাদা নাম দিয়ে এটাকে বলি ইএফ আই। এটা কেন বলি ইএফ আই? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আনডোপড কেসে ফার্মি লেভেল। যখনই ডোপিং করা হবে, হ্যাঁ, হয় ইলেকট্রন বাড়বে অথবা হোল বাড়বে, তখন আরেকটা ফার্মি লেভেল সেই জন্য আসবে, সেটা হচ্ছে এটা। আমরা জিনিসটা এইভাবে দেখাতে পারি যে এরকম ভাবে। এটা হচ্ছে ইএফআই। এখানে এমন ভাবে ডোপিং করা হয়েছে যে ইলেকট্রনের সংখ্যাটা বা পানির সংখ্যাটা বেড়ে গেছে। এখানে ঠিক মাঝখানে আছে, এখানে এমন ভাবে ডোপিং করা হয়েছে যে হোলের পরিমাণ মানে খালি জায়গাটা বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে মানে ফার্মি লেভেলটা, এটাকে বলা হয় এক্সট্রিনজিক ফার্মি লেভেল বা শুধু ইএফ। এর নাম হচ্ছে এক্সট্রিনজিক ফার্মি লেভেল, ডোপিং এর জন্য এটা আসে। হুম, এটাকে বলা হয় ইএফ। ইএফ যদি ইএফ এর উপরে থাকে, তার মানে এটা হচ্ছে এন টাইপ। ইএফ যদি ইএফ এর নিচে থাকে, তাহলে সেটা হচ্ছে পি টাইপ। আর ইএফ যদি ইএফ এর সাথে মিলে যায়, তাহলে সেটা হচ্ছে আই টাইপ। হুম, সেটা হচ্ছে আই টাইপ, মনে থাকবে। আবার বলতেছি, ইএফ যদি ইএফআই টা হচ্ছে কি, ইএফ এটা বোঝাচ্ছে এটা এমন একটা পানি লেভেল যার উপরে যতটুকু খালি, নিচে ততটুকু পানি আছে। তার মানে এটা সেমিকন রেসপেক্ট, এটা হচ্ছে আই টাইপ। ঠিক আছে, এবং এই ফাইভ লেভেলটাকে আমরা ইএফআই দ্বারা ডোনেট করি, কি ডিনোট করি। ঠিক আছে, আর যখন ডোপিং দেওয়া হবে, তখন আরেকটা ফাইভ লেভেল ক্রিয়েট হবে ডোপ অবস্থা বোঝানোর জন্য। এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জিং ফাইভ লেভেল, বা সংক্ষেপে শুধু ইএফ। এই ইএফটা যদি উপরে থাকে, তার মানে এখানে পানির পরিমাণ বেড়ে গেছে, মানে ইলেকট্রন বেড়ে গেছে, এটা হচ্ছে এন টাইপ। এই ইএফটা যদি ইয়ার নিচে থাকে, ইএফ এর নিচে থাকে, তাহলে এখানে
হোলের পরিমাণ বেড়ে গেছে, সরি খালি জায়গার পরিমাণ বেড়ে গেছে, তার মানে সেমি রেসপেক্টে হোলের পরিমাণ বেড়ে গেছে, এটা হচ্ছে পি টাইপ। সো আমরা মাঝখানে লেভেলের চেয়ে বেশি উপরে আছে নাকি নিচে আছে সেটা দিয়ে আমরা একটা সেমিকন্ডাক্টরের আই টাইপ, পি টাইপ বা এন টাইপ বলতে পারি। বুঝা গেছে? তো এটি হচ্ছে বেসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এটা হ্যাঁ। তা আমরা আমরা কি করতেছি, আমরা ডিভাইস বানাতে যাচ্ছি। হ্যাঁ, ডিভাইসের ইলেকট্রনিক্স ডিভাইসের সবচেয়ে সহজ যে ডিভাইসটা সেটা হচ্ছে একটা পিএন জাংশন। সেটা হচ্ছে একটা পিএন জাংশন, যার মানে হচ্ছে যে এরকম একটা মেটেরিয়াল যার এক পাশে হচ্ছে পি আর এক পাশে হচ্ছে N। ধরো আমরা লেফট সাইডে ধরলাম পি, রাইট সাইডে ধরলাম এন। ওকে, তো এই জাংশনটা যখন ফর্ম করে তখন কি হবে, এই জাংশনটা যখন ফর্ম করে তখন কি হবে? ইনফ্যাক্ট আমরা যেটা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে যে এটা, এই জাংশনটাকে চিন্তা করতে পারি যে এখানে এখানে দুটা গ্লাস, এই দুটা গ্লাস সেপারেটেড অবস্থায় আছে, রাইট? কোনো ইয়ে কিছু নাই, কিন্তু আমি যদি বটম সাইডে একটা পাইপ দিয়ে এই দুইটা গ্লাসকে যদি কানেক্ট করি, দুইটা গ্লাসকে যদি কানেক্ট করি তখন কি হবে? তখন যেদিকে পানি বেশি আছে সেখান থেকে যেদিকে পানি কম ওখানে যাবে। ঠিক আছে? তার মানে পানি ফ্লোটা তখন এই এই এটা দিয়ে এই পাশে চলে আসবে, রাইট? এটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুই পাশে ইএফ সেম হবে। ঠিক আছে? এই ইএফ আর এখানে ইএফ নিচে আছে, এই ইএফ যতক্ষণ, এই দুই ইএফ যতক্ষণ পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত এই পানি ফ্লোটা চলতেই থাকবে, তাই না? ঠিক আছে, ঠিক সিমিলার কনসেপ্ট আমরা এখানেও বলতে পারি। এই পিএন জাংশন যখন হচ্ছে, মানে এটা যখন হয় পাইপ যখন তখন আমরা এটাকে বলবো গ্লাস দুটো কানেক্টেড, রাইট? বা একটা জাংশন করতেছে। ঠিক একইভাবে জাস্ট ইয়া ইয়া আলাদা চিন্তা করছে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিচ্ছি, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিচ্ছি এবং তাদেরকে কানেক্ট করে দিলাম। যখনই কানেক্ট করবো এখানে যেমন কানেক্ট করার মতো কি হচ্ছে, এই ফ্লোটা ফ্লোটা চলবে সমান হওয়া পর্যন্ত। এখানেও কি হবে, কানেক্ট করা যখনই কানেক্ট করবো তখনই এখান থেকে যেটা হবে যে ইনফিনিটেবল যেটা হবে যে যখন যখন কানেক্ট করবো তখন আমার এই সাইডে হোল বেশি আছে, তো হোলগুলো এদিক থেকে এদিকে যাবে। ঠিক আছে? আর লেফট সাইড রাইট সাইডে ইলেকট্রন বেশি আছে, তো লেফট সাইড ইলেকট্রনগুলো এখান থেকে এই পাশে আসবে এবং এই ইলেকট্রন বা হোলের ফ্লোটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের ফার্মি লেভেল সেম হবে। ঠিক আছে? কাজে এই অবস্থায় আমি একটা ডিভাইস বানিয়ে রাখি, আর কিছু করলাম না, শুধু ডিভাইস দিয়ে জাংশন ফর্ম করলাম। তাহলে আমার এনার্জি বেল যেটা আসবে সেটা এমন ভাবে আসবে যাতে এই সাইডের ফার্মি আর এই সাইডের ফার্মি কি হয়, এই সাইড দুটো ফার্মি যেন একই সাথে অ্যালাইন্ড হয়ে যায়। এবং তার মানে আমি এটা বলতে পারি যে এইভাবে আঁকা মানে হচ্ছে আমি যদি সেইভাবে দেখাতে পারি যে এমনিতে এটা হচ্ছে মানে এটা হচ্ছে এন টাইপ। ঠিক আছে? এটা হচ্ছে পি টাইপ, রাইট? এটা হচ্ছে পি টাইপ। সো আমার যখন জাংশন ফর্ম হবে তখন এই এফ একই লেভেলে চলে আসতে হবে, এই এফ একই লেভেলে চলে আসতে হবে। তার মানে আঁকার সময় সেপারেটলি এভাবে, ঠিক আছে, যখন কানেকশন দিয়ে দিব এই দুইটা গাছের কানেকশনের মতো, তখন এই দুই দিকের ইএফ কি হতে হবে, সেম হতে হবে। সো তার আঁকার নিয়মটা কি হবে, যখন জাংশন তখন আঁকার নিয়মটা ডিফারেন্ট হবে। আর যেরকম সবার আগে আঁকবো ফার্মি, সবার আগে আঁকবো ফার্মি, যেহেতু কোনো এই ফ্লোটা মানে এই জাংশনটা হওয়ার পরে আর কারেন্ট ফ্লোটা হবে না, সমান পর কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, তার মানে দুদিকে ইএফ থাকবে সেম। যতক্ষণ পর্যন্ত ইএফ এর ডিফারেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে। যে এই এখানে যেমন এই দুইটা এই লেভেল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্লো হয়, এখানেও তাই, যতক্ষণ পর্যন্ত ইএফ দুই লেভেলে থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে। বাট যখন ইএফ গুলো একই লেভেলে চলে তখন আর কারেন্ট ফ্লো হবে না। এখন এই যে জাংশন ফর্ম হচ্ছে, এখানে ইনফ্যাক্ট কোনো কারেন্ট ফ্লো হবে না, আমি হওয়ারও কথা না, কারণ এখানে সার্কিট কমপ্লিট, কারেন্ট ফ্লো করার জন্য কোনো সার্কিট কমপ্লিট হচ্ছে না, রাইট? সো এখানে কারেন্ট ফ্লো হবে না। এবং তার মানে এইটার ইএফ এটা কি থাকবে, একই জায়গায় থাকবে। ওকে, সো আমরা দুই সাইডের ইএফ কে আঁকলাম এক লেভেলে করে। হুম, এটা হচ্ছে এন সাইডের ইএফ, সো লিখলাম ইএফ এন। এটা হচ্ছে পি সাইডের ইএফ, এটাকে লিখলাম ইএফ পি। ঠিক আছে? ইএফ পি। এটা তো শুধু ফার্মি, তার বাকিগুলোর অবস্থা কি হবে? বাকিগুলো বলে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে যে এটা আসবে, যেহেতু এটা পি টাইপ, পি এর কাছাকাছি হচ্ছে কোনটা, এটা হচ্ছে পি, পি এর কাছাকাছি হচ্ছে ইবি, আর এন এর কাছাকাছি হচ্ছে ইসি। সো আঁকার সময় যেটা করবো সেটা হচ্ছে পি এর কাছাকাছি এবং নিচে হচ্ছে ইবি, আর এন এর বেলাতে কি বলে ইসির কাছাকাছি হবে, এটা এটা হবে উপরে। So আমরা যেটা করবো এটার ইএফটাকে এটার ইবিটাকে আঁকবো নিচে এটুক পর্যন্ত, আর এটার ইসি কে আঁকবো উপরে। এর হচ্ছে এর ইসি, এন সেটের ইসি, আর হচ্ছে মানে পি সেটের ইবি। ঠিক আছে? যখন এটা আঁকা হয়ে যাবে তখন কি হবো, তখন যেহেতু আমি ইবি জানি, তাহলে এই ইবি আর সি মাঝখানে ব্যান্ড ডিফারেন্সটা কত, এটা হচ্ছে ইজি, এটা ডিফারেন্স হচ্ছে ইজি। আমরা যেটা করব, এই ইবি থেকে ইজি পরিমাণ উপরে তুলে দেবো। ধর আমার এটা হচ্ছে ইজি, উপরে তুলে দিলাম, তো এটা হচ্ছে পি এর ইবি, পি এর ইসি। ঠিক আছে? এই ডিফারেন্স হচ্ছে পি এর ইজি।
ওকে, একইভাবে এইখানে রাইট সাইডে যখন যাব, এটা ইসি আঁকছি, সো এর ইজি পরিমাণ ডিস্টেন্সে নিচে নামাবো ইবি কে, ধরে নামালাম এখানে, এটা হচ্ছে ইবি। ঠিক আছে, এখন তাহলে মাঝখানে কি হবে, এই জায়গাটাতে কি হবে? এই জায়গাতে ফ্লো হবে ফার্মি আমার ইনফ্যাক্ট আমার যেটা হবে, ফ্লোটা দিতে হবে এখানে, কানেকশনটা হবে এইভাবে, যেহেতু নিচের দিকে নামতেছে, এটা হবে এই হয়, দেন এই, এটা একটা প্যারাবোলা, আউটসাইড প্যারাবোলা, দেন এই, এখানেও তাই হবে, এটা এইভাবে গিয়ে, দেন এটার সাথে হুবহু প্যারালাল হবে, এইভাবে গিয়ে দেন এর সাথে মিলাই দেবো। সো তখন আমার জাংশনটা ক্লিক হয়ে গেল। মানে খেয়াল রাখতে হবে, এদিকে যা ইজি, এই সাইডেরও ইজি একই থাকতে হবে, কারণ এই পুরো মেটেরিয়ালটা হচ্ছে এক মেটেরিয়াল। একটা মেটেরিয়াল ইজি ইজি তখনই চেঞ্জ হয় যখন মেটেরিয়ালটা চেঞ্জ হয়। ঠিক আছে, So আমার যদি পুরোটাই এন টাইপ মেটেরিয়াল, আমার এই পাশে ইজি যেটা থাকবে, এই ডিফারেন্স যা থাকবে, আঁকার সময় এখানে ইজিটা একই একই জায়গায় থাকতে হবে, একই ডিফারেন্সে থাকতে হবে। ঠিক আছে, একইভাবে পি এর বেলাতে এইখানে যে ইজিটা পাওয়া যাবে, সেই ইজি পি কিন্তু এসেরও আছে, এর বেলাও একই রকম থাকবে। ঠিক আছে, সোজা কথাটা হচ্ছে আমার এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইসি এবং ইবি অলওয়েজ প্যারালাল, যে কোনো জায়গাতে। এই জায়গাতে ইসি যেরকম প্যারালাল, এখানেও সেটা প্যারালাল, এবং যখন বাড়তেছে তখনও সেটা প্যারালাল। বুঝতে পারছি, তখন সেটা প্যারালাল। ক্লিয়ার? এটা গেলো একটা পয়েন্ট। সো একটা পিএন জাংশনকে যদি আমরা কানেক্ট করি, পিএন জাংশন যখন ফর্ম করব, কোনো ব্যাটারি ফ্যাটারি দিলাম না, তখন আমার আমার আঁকার স্টেপটা কি? আঁকার স্টেপটা হচ্ছে সবার আগে ফার্মি আঁকবো, সবার আগে ফার্মি আঁকবো, যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, ফার্মি গুলো এক এক লাইনে থাকবে, একই লেভেলে থাকবে। তারপর আমরা পি সাইড ব্যালেন্স যেটাই ধরি, পি সাইডের বেলাতে ফার্মির নিচে রাখবো ইবি কে, হুম, আর এন সাইডের বেলায় ফার্মির উপরে রাখবো ইসি কে। দেন 3 নম্বর স্টেপটা হচ্ছে ব্যান্ড গ্যাপ দেখে, এদের মাঝে ব্যান্ড গ্যাপ দেখে ইবি, যেটা ইবি আঁকছি, এই ব্যান্ড গ্যাপ উপরে ইসি কে আঁকবো, আর এখানে যদি ইসি আঁকছি, এই ব্যান্ড গ্যাপ নিচে ইবি কে আঁকবো। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। আর 4 নম্বর স্টেপ হচ্ছে ইন বিটুইন যে জায়গাটা আছে, এই জায়গাটুকুতে যেটা হবে, যে আমরা এইভাবে বাঁকাই নিয়ে আসবো। কেন এই বাঁকাই নিই সেটা আমি এক্সপ্লেন করতেছি, এইভাবে বাঁকাই নিয়ে আসবো। আঁকার ধরনটা হচ্ছে অলওয়েজ একটা এরকম হবে, একটা উপর থেকে নিচে নামলে অলওয়েজ হবে এরকম, আর নিচ থেকে যদি উপরে ওঠে তাহলে হবে এই, দেন এই। ঠিক আছে, এটা কেন এরকম হচ্ছে এক্সপ্লেন করতেছি, কিন্তু আপাতত শর্টকাটটা মনে রাখো। উপর থেকে যদি নিচে নামবে তখন এইভাবে নামবে, বাইরের দিকে বেঁকে, এবং নিচের সময় নিচের দিকে বেঁকে যাবে। এটা এবার নিচ থেকে যখন উপরে যাবে তখন ঠিক এটা 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 কি হবে? বাইরের দিকে বেঁকে যাবে, এবং দেন ভিতরের দিকে আসবে, এইভাবে তাহলে কানেকশনটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে জায়গাটা, এটা কেন হচ্ছে, কেন এই জায়গাটা হচ্ছে, এখানে এখন ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই জায়গাটা ভালো করে খেয়াল করো। হুম, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, যখন আমি যেটা জাংশন ফর্ম করি, আমার এই লেফট সাইডে ইলেকট্রন বেশি, রাইট সাইডে ইলেকট্রন কম, তো ইলেকট্রন গুলো এই পাশ থেকে এই পাশে যাবে। কত হচ্ছে ইলেকট্রন আসলো থেকে, ইলেকট্রন গুলো কোত্থেকে আসলো? ইনফ্যাক্ট এই ইলেকট্রন গুলো আসছে যখনই ডোপিং করি, তখন তোমাদের বলছিলাম ডোপিং করলে কি হয়, আয়ন তৈরি হয়, একটা আয়ন তৈরি হয়। হ্যাঁ, নর্মাল অবস্থায় এই জায়গাতে, এই জায়গাতে মানে ডোপিং অ্যাটম ইয়া ছিল, যেই মাত্র এখানকার একটা ইলেকট্রন এই পাশে চলে এলো, কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, এর সংখ্যা কম, তো বেশি ইলেকট্রন যখন এই মাসে চলে যাবে, তখন সে সেখানে কি রেখে যাবে? আয়নকে রেখে যাবে। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, ও যদি চলে যায় তাহলে আয়নটা হবে পজিটিভ, এখানে পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ আয়ন থাকবে। এই এই লেভেল বা জাংশনটার রাইট সাইডে যা ইলেকট্রন চলে যাওয়ার কারণে সবাই হবে পজিটিভ চার্জ। ঠিক আছে, একইভাবে লেফট সাইডে বলে যেটা হচ্ছে, এখান থেকে হোল যাবে, হোল হচ্ছে পজিটিভ চার্জ, কাজে সে যখন যাবে তখন সে নেগেটিভ আয়ন রেখে যাবে, তখন এখানে থাকবে নেগেটিভ আয়ন। ঠিক আছে, নেগেটিভ আয়ন চলে আসে। তার মানে যেই মাত্র আমি কানেক্ট করতেছি, সেই মাত্র কি হচ্ছে, আমার এটা যদি জাংশন হয়, যে বর্ডার লাইন যদি হয়, বর্ডার লাইনে, বর্ডার লাইন থেকে, বর্ডার লাইনের সবচেয়ে কাছের যে যে এন টাইপ থেকে ইলেকট্রন চলে যাবে, রেখে যাবে পজিটিভ আয়ন, আর পি টাইপ থেকে হোল চলে যাবে, রেখে যাবে নেগেটিভ আয়ন। ঠিক আছে, এই প্রথম দল যখন যাবে, এটা এরা যাওয়ার পরে দেন এর পরবর্তী যারা আছে এখান থেকে হোল চলে গিয়ে, ইলেকট্রন চলে গিয়ে পজিটিভ চার্জ আসবে। ঠিক আছে, আর এই থেকে এই যে হোল চলে গিয়ে নেগেটিভ চার্জ চলে আসবে। বুঝা যাচ্ছে? এনে নেগেটিভ চার্জ চলে আসবে। এর ফলে আমরা এই জাংশনের দুই পাশে
এদিক এবং এদিক দুই পাশে আমরা একটা রিজিয়ন পাবো, যে রিজিয়ন থেকে কি চলে যাচ্ছে, যে রিজিয়ন থেকে এন টাইপ বেলায় হোল ইলেকট্রন চলে গিয়ে পজিটিভ আয়ন থাকতেছে, আর পি টাইপ বেলায় হোল চলে গিয়ে নেগেটিভ আয়ন থাকতেছে, রাইট? যেহেতু এই আয়নগুলো নড়ে না, আয়ন তো নড়ার কোনো কারণ নেই, ইলেকট্রন মুভ করে, আয়ন তো মুভ করতে পারবে না। সো এখানে এখানে যে রিজিয়নটা হচ্ছে সেই রিজিয়নটার মধ্যে, এই দুই পাশে রিজিয়নটা হচ্ছে সেই রিজিয়নে কি থাকতেছে, শুধুমাত্র চার্জ আয়ন আছে, শুধুমাত্র চার্জ আয়ন আছে। ঠিক আছে? যেহেতু এই চার্জটা স্পেসে ক্রিয়েট হয়, সেই জন্য এই রিজিয়নটাকে বলা হয়, দুই পাশে রিজিয়নটাকে বলে স্পেস চার্জ রিজিয়ন। এর নাম কি? এর নাম হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন। ঠিক আছে? এটাকে আর টার্মে রাখা হয়, যেহেতু ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে ট্রানজিট করে, অথবা হোলগুলো এই পাশে ট্রানজিট করে, আরেকটার নাম হচ্ছে ট্রানজিশন রিজিয়ন। ঠিক আছে? তবে এটা সবচেয়ে প্রচলিত নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। হোয়াই ডিপ্লেশন? কারণ হচ্ছে এই যখনই যখনই তোমার চার্জগুলো দুই পাশ থেকে চলে গেল, মানে ইলেকট্রনগুলো দুই পাশ থেকে চলে গেলে যে আয়ন থাকে, এই আয়নের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। যে ইলেকট্রিক ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। কারণ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড হবে, তাই না? কারণ একটা চার্জ যেখানে থাকে তার চারপাশে অন্য কোনো, তার চারপাশে একটা এরিয়া তৈরি হয়, যে এরিয়াতে অন্য কেউ যদি ঢুকতে চায় তাহলে একটা বাধা ফিল করবে। যদি পজিটিভ চার্জ হয় তাহলে বাধা ফিল করবে, আর নেগেটিভ চার্জ হলে একটা অ্যাট্রাকশন ফিল করবে। তো যে এরিয়াতে এই অ্যাট্রাকশন বা অপোজিশন দেখা যাবে, সেই এরিয়াটাকে বলা হয় ডিপ্রেশন রিজিয়ন। সেই এরিয়াটাকে আমরা বলবো, সেই এরিয়াতে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। সো আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি যার ডিরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিকের কাজটা কি? এর কাজটা হচ্ছে, যদি ভুল করে বা সাইড থেকে কোনো হোল যদি মনের বলে এই এই রিজিয়নটাতে চলে আসে, তাই ইলেকট্রিক ফিল্ড তাকে থাপড়ে আবার আগের যে ফেরত পড়ে। কারণ পজিটিভ চার্জকে সে কি করে? রিপেল করে। So, কোনো হোল যদি এখানে ভুল করে চলে আসে, মনের বলে গান গাইতে গেতে চলে আসলো, তাই ইলেকট্রিক তাকে দেন এন্ড দেন থাপড়ে আবার এখানে ফেরত পাঠাবে। কারণ ইলেকট্রিক যেটাকে হোলকে ঠেলে দেয়, ওটাকে ঠেলে এখান থেকে সরাই দিবে। আর কোন ইলেকট্রন যদি এই পাশে গুনগুন করতে ঢুকে, ইলেকট্রন যেতে নেগেটিভ চার্জ, ইলেকট্রন সে টাইনা এই পাশে নিয়ে আসবে, এই রিজনের মধ্যে রাখবে না। যে যতক্ষণ পর্যন্ত ফোর্স হয় ততক্ষণ সেই জায়গাটার মধ্যে থাকবে না। ফলে ইলেকট্রনকে টাইনে সে কি করবে? ইলেকট্রন যদি ঢুকে, তাকে টাইনে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই রিজনটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা কোনো ফ্রি ফ্রি হোল যদি ভুল করে ঢুকে যায়, তাহলে ইলেকট্রন তাকে হয় দূরে ঠেলে দিবে, অথবা কাছে টানবে, এই সোজা কথা রিজনের বাইরে নিয়ে যাবে। যার মানে হচ্ছে এই রিজনের ভিতরে আসলে কোনো ইলেকট্রন বা কোনো হোল থাকতেই পারবে না। এম আই ক্লিয়ার? এর যে মধ্যে কোনো ইলেকট্রন বা কোনো হোল থাকতেই পারবে না। এই যে এই রিজনটা থেকে ইলেকট্রনকে ঝাইরা মুছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এই ঝাড়া মুছাটাকে যদি বলা হয় ডিপ্লিট করা। ডিপ ইংরেজি বলা এটাকে ডিপ্লিট করা। সেই জন্য এই রিজনটার নাম হচ্ছে ডিপ্রেশন রিজন। তার মানে এই রিজনে আমরা তিনটা নাম দেখতে পাচ্ছি। যেহেতু এখানে স্পেসে চার্জ থাকতেছে, সেটাকে বলে স্পেস চার্জ রিজন। যেহেতু ইলেকট্রন হোলগুলো দুই দিকে ট্রানজিট করে, ট্রানজিট করা মানে মুভ করা, সো এটাকে বলা ট্রানজিশন রিজন। আবার যেহেতু এই রিজনের মধ্যে কোনো হোল বা ইলেকট্রন থাকতেই পারবে না, ইলেকট্রন তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেবে, সো এটাকে এই জন্য বলা হয় ডিপ্রেশন রিজন। এই জন্য এটাকে বলা হয় ডিপ্রেশন। আমি এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে ডিপ্রেশন রিজন, এই জায়গাটুকু হচ্ছে ডিপ্রেশন রিজন, এই যে এইটা। ঠিক আছে? ডিপ্রেশন রিজিয়নের মধ্যে ইনফ্যাক্ট ইলেকট্রিক ফিল্ড থাকে, ফলে এনার্জি ব্যান্ড এখানে ডিফারেন্ট হয়। এটিকে বোঝা গেছে? এই ডিপ্রেশন রিজনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড খেয়াল করে শুধু রিজনের মধ্যে আছে, কারণ এখানে চার্জ আছে। এখানে এই জায়গার এই রাইটে কোনো চার্জ নাই, কারণ যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। একেবারে লেফটে কোনো চার্জ নাই, কারণ ফলে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র থাকে কোন জায়গায়? ডিপ্রেশন রিজিয়নে। এবং এই ডিপ্রেশন ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে এখানে কোনো ইলেকট্রন বা হোল মনের বলে যদি ঢুকে যায়, আবার তাকে আগের জায়গায় ফেরত পাঠায়। ঠিক আছে? বুঝা গেছে? আর তার মানে আমরা শুধুমাত্র এই ডিপ্রেশন ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। আর এই যে ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা কিভাবে দেখাবো? আমরা এমনি ইলেকট্রিক ফিল্ড ডেফিনিশন জানি, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিবি বাই ডিএক্স। মাইনাস কি? মাইনাস ডিবি বাই ডিএক্স, অর্থাৎ ভোল্টেজের গ্রেডিয়েন্ট। মানে হচ্ছে যদি দুই স্পেসে দুইটা পয়েন্টে ভোল্টেজের ডিফারেন্স থাকে, গ্রেডিয়েন্ট যখনই গ্রেডিয়েন্ট সূত্র বলা বলা হবে তখন বুঝবে এটা কি, এটা স্পেসের কথা বলা হচ্ছে। যখন ডিটি বলা হবে তখন বোঝাবো এটা টাইমের কথা বলা হচ্ছে, রাইট? যেহেতু গ্রেডিয়েন্ট, তার মানে স্পেসে হবে, ডিবি বাই ডিএক্স থাকবে। তো স্পেসে আমার ভোল্টেজের দুই রকম ডিফারেন্স থাকবে, দুই রকম ভ্যালু থাকবে। একদিকে পজিটিভ ভোল্টেজ থাকলে আর দিকে নেগেটিভ থাকবে। যখনই স্পেসে এরকম ডিফারেন্স ভোল্টেজ পাওয়া যাবে, তখনই সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, যার ডিরেকশন হবে কোথায়? প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে? আর এই যে ভোল্টেজটা যেটা, এটাকে আবার এনার্জি লিখে আমরা জানি, এনার্জির সাথে ভোল্টেজের রিলেশনটা কি? ভোল্টেজ হচ্ছে এনার্জি পার ইউনিট চার্জ। অর্থাৎ টোটাল এনার্জিকে যে ইউনিট চার্জে নিয়ে যাই,
তার মানে টোটাল চার্জ যদি ভাগ করি তাহলে কি পাওয়া যায়, ভোল্টেজ পাওয়া যায়। সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এনার্জি ইজ ইকুয়াল দিতে পারি হচ্ছে মাইনাস কিউ ভি। মাইনাসটা কেন দিচ্ছি, মাইনাস দিচ্ছি এই জন্য যে যেহেতু ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখানে একটা কাজ করি, ইলেকট্রিক ডিরেকশনটাকে পাল্টে দিই, এবং এটা দেখি ডিরেকশন এটা এই সিম্বল দ্বারা দেখে, নাহলে পেজ থেকে যাবে। হ্যাঁ, এনার্জিকে আমরা ই দ্বারা লিখলাম আর ইটিভি লিখলাম এটা দিয়ে। ওকে, এন্ড ভোল্টেজ হচ্ছে এনার্জি পার চার্জ, পার ইউনিট চার্জ। তার মানে টোটাল চার্জ দিয়ে ভোল্টেজ এনার্জিকে ভাগ করলে কি পাওয়া যায়, ভোল্টেজ পাওয়া যায়। এই এনার্জিকে টোটাল চার্জ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ভোল্টেজ পাওয়া যায়। কাজে ভোল্টেজ যদি জানি তাহলে চার্জ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে, এনার্জি পাওয়া যাবে। আর ইলেকট্রন, যেহেতু আমি ইলেকট্রন হিসাব করছি, এটা চার্জ হচ্ছে নেগেটিভ, সেটা এটা হবে ইজ ইকুয়াল টু মাইনাস কিউবি। ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, এই ফর্ম যদি আমরা এখানে বসাই, এবার যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই বাই কিউ। একটা মাইনাস আছে, কিউটা যদি কনস্ট্যান্ট, এটা যাবে 1/কিউ। মাইনাসে মাইনাসে কি হবে, এটা যাবে প্লাস, ইন্টু এখানে যেটা আসবে সেটা হচ্ছে ডি বাই ডিএক্স। দেখো এটা হয় কিনা, ডি বাই ডিএক্স। ঠিক আছে, তাই এই ডেফিনেশনটা বলা হয় ভোল্টেজের গ্রেডিয়েন্ট, আর এই ডেফিনেশন বলা হয় এনার্জি গ্রেডিয়েন্ট। অর্থাৎ এনার্জি যখন গ্রেডিয়েন্ট থাকবে, মানে গ্রেডিয়েন্ট থাকা মানে দুই রকম এনার্জি, যখন স্পেসে দুই পয়েন্টে দুই রকম এনার্জি থাকে, তাহলে এটা এনার্জি গ্রেডিয়েন্ট হবে, এবং তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। ইলেকট্রিক ফিল্ড আর একটা ডেফিনেশন আমরা শিখতেছি। অরিজিনাল ডেফিনেশন হচ্ছে কি, দুই স্পেসে দুই পয়েন্টে যদি দুই রকম ভোল্টেজ থাকে, তাহলে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, যে ভোল্টেজের সাথে এনার্জি যদি রিলেশন করি, তাহলে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে লেখা যাবে 1/কিউ ইন্টু ডি বাই ডিএক্স। তার অর্থ হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স থাকলে ইলেকট্রিক ফিল্ড হয়, এনার্জি ডিফারেন্স থাকলে ইলেকট্রিক ফিল্ড হয়। তবে দুইটার মধ্যে বড় পার্থক্য আছে। বড় পার্থক্যটা কি, যে ভোল্টেজের বেলা যেহেতু মাইনাস সাইন আছে, তার মানে সে বেশি থেকে কমের দিকে যাবে। আর এনার্জি যেহেতু প্লাস সাইন আছে, তার মানে কমের থেকে বেশি দিকে যাবে। অর্থাৎ যেখানে কম এনার্জি আছে সেখান থেকে বেশি এনার্জি ইলেকট্রিক ফিল্ড যাবে। আর ভোল্টেজের বেলা যেখানে বেশি ভোল্টেজ আছে, সেখান থেকে লো ভোল্টেজে যাবে, রাইট? আমার এখানে আমার এখানে ইলেকট্রিক চার্জ যেখানে পজিটিভ সেখানে ভোল্টেজ পজিটিভ, তার মধ্যে এখানে হচ্ছে প্লাস আছে, ভোল্টেজ পজিটিভ, এখানে মাইনাস আছে। যেহেতু চার্জ চার্জ দুই রকম, এখানে ভোল্টেজ চার্জের ডিফারেন্স যেমন আছে, তেমনি ভোল্টেজের ডিফারেন্সও থাকবে। আর যেহেতু ভোল্টেজের ডিফারেন্স আছে, তাহলে এখানে এনার্জি ডিফারেন্সও থাকবে। ঠিক আছে, বাট ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে কোন জায়গা থেকে, ভোল্টেজের বেলায় বেশি থেকে কমের দিকে, যে যেটা মাইনাস সাইন আছে। আর ইয়ার বেলাতে এনার্জি বেলাতে কাজ করবে, এটা হলো যেহেতু পজিটিভ সাইন, এটা হবে লো সাইড থেকে হাই সাইডের দিকে। And তার মানে হচ্ছে, আমরা যদি খেয়াল করি, আমার এনার্জি এখানে হচ্ছে হাই, এখানে হচ্ছে লো। সো ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে লো থেকে হাই, ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এই ডিরেকশন, যেটা এখানে দেখানো হয়েছে। ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এক্স্যাক্টলি লো থেকে হাই এই ডিরেকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেলো একটা। সেকেন্ড হচ্ছে, আমি এনার্জি প্লট আঁকছি, এখানে ইলেকট্রিক ফিল্ডেও আছে, একটা প্লট করা যায়। আমরা ইলেকট্রিক ফিল্ডটা প্লট করতে পারি এই জায়গাটাতে। আর ডেফিনেটলি আমার এই প্লটে যেটা হবে, এটা হচ্ছে সেন্টার, এই জায়গাটা হচ্ছে সেন্টার, রাইট? আমরা ইলেকট্রিক ফিল্ড প্লটটা কেমনে করবো, ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তার মানে আমার আর ইলেকট্রিক ফিল্ড এটা গুলো একটা, ইলেকট্রিক ফিল্ড আরেকভাবে ডিফাইন করা যায়, যত বেশি চার্জ তত বেশি ইলেকট্রিক ফিল্ড, যত বেশি চার্জ তত বেশি ইলেকট্রিক ফিল্ড। আমার ইলেকট্রিক ফিল্ড এইটার ডান দিকে কোনো চার্জ নাই, ইলেকট্রিক ফিল্ড এখানে হচ্ছে জিরো, এবং এইটার বাম দিকে কোনো চার্জ নাই, so এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো। ঠিক আছে, এখন কি হয়, তাহলে মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এটা কিভাবে দেখাবো? ঠিক আছে, এটা দেখাবো হচ্ছে, যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যে আমরা যদি লেফট সাইড থেকে আসি, লেফট সাইডে নেগেটিভ চার্জ আছে। চার্জ যদি নেগেটিভ হয়, ইলেকট্রিক ফিল্ড হবে নেগেটিভ। চার্জ যদি পজিটিভ হয়, ইলেকট্রিক ফিল্ড হবে পজিটিভ। এটা নেগেটিভ দেখাও, কি নেগেটিভ দেখাচ্ছে নিচে নামতে হবে, তাই না? নিচের দিকে নামতে হবে। আর এখানে খেয়াল করি, এখানে যতটুকু চার্জ আছে, এই পয়েন্টে টোটাল চার্জ তার চেয়ে বেশি, কারণ প্রথম থেকে এখানে এটা বাই কোনো চার্জই নেই, ফলে এখানে চার্জ, টোটাল চার্জ হচ্ছে জিরো। যখন এখানে যাচ্ছি, তখন আমার এইটুকু চার্জ যোগ হচ্ছে, যখন এখানে যাচ্ছি তখন এইটুকু চার্জ যোগ হচ্ছে, যখন এখানে যাচ্ছি তখন এইটুকু চার্জ যোগ হচ্ছে। তার মানে যত ডান দিকে যাচ্ছে এটার বেলায়, হুম, তত চার্জের পরিমাণ বাড়তেছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড বাড়তেছে। আর যেহেতু নেগেটিভ চার্জ, ফলে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে কাজ করবে। এটা এক্সেস পজিটিভ দিক, নিচে দিকে, তার মানে এটা নিচের দিকে কাজ করবে। সেই ক্ষেত্রে আমি ইলেকট্রিক প্লট রাখবো কেমনে, যে এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, যত সামনে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভলি বাড়তে থাকবে। ঠিক আছে, নেগেটিভলি বাড়ে, এবং এই বাড়াটা হচ্ছে লিনিয়ার।
হ্যাঁ, চার্জের সাথে ইলেকট্রিক সম্পর্কটা হচ্ছে লিনিয়ার, এই জন্য স্ট্রেট লাইনের মতো বাড়তেই থাকবে। ওকে, এটা বাড়লো। দেন কি হচ্ছে, দেন দেন এইখানে এসে এরপরে পজিটিভ চার্জ চলে আসতেছে। পজিটিভ চার্জের বেলাতে এটা বাড়তে হবে। বুঝলে, তার বাড়তে ইলেকট্রিক ফিল্ড কখনো দুই রকম হয় না। সে যেটা হবে, এইখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হওয়ার পরে দেন এখানে টোটাল চার্জ, টোটাল নেগেটিভের সাথে একটা পজিটিভ যোগ হচ্ছে, ফলে নেগেটিভ চার্জ কমতেছে, এখানে আরো কমতেছে, এখানে আরো কমতেছে, এখানে এসে জিরো হয়ে যাবে। তার মানে আমরা এখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড পাবো, যেটা আবার কাজ করবে উপরের দিকে, উপরের দিকে, এবং সে এইখানে এসে জিরো হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্লট ফর ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ দ্য প্লট ফর ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে। আর যখন আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই, আমার এই ইকুয়েশনে যে সাজেশন দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যদি এটা হয়, তাহলে কি ইন্টিগ্রেট করলে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু কি চলে আসবে, এটা চলে আসবে এনার্জি। তার মানে ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি যোগ করি, ইলেকট্রিক ফিল্ড যদি যোগ করি, হুম, কিউ ইন্টু ডিএক্স, হ্যাঁ, এটা কিউটা বাইরে চলে আসলো, তাহলে ফিল্ড কি পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়। এখানে এই যে জিনিসটা আছে, এটাকে যোগ করতে হবে। যোগ করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা। একটা স্ট্রেট লাইন ইন্টিগ্রেশন কি হয়, একটা স্ট্রেট ইন্টিগ্রেশন হয় প্যারাবোলা। একটা স্টেট ইন্টিগ্রেশন কি হয়, প্যারাবোলা। কেমনে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এক ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, এম এক্স স্কোয়ার প্লাস সি এক্স বাই টু, তাই না? এটা ইন্টিগ্রেশন করা পাওয়া যাবে এম এক্স স্কোয়ার বাই টু, প্লাস হচ্ছে সি এক্স, প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে জিনিসটা, এই ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। সো এটা যে ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়, তাহলে আমি যখন এনার্জি ইকুয়েশনটা আঁকতে, এনার্জি গ্রাফটা আঁকতে যাবো, এখানে ডাইরেক্ট যে এনার্জি গ্রাফটা আঁকতে যাই, তাহলে সেই গ্রাফটা কিরকম আসবে, সেই গ্রাফটা হবে এটা ইন্টিগ্রেশন। এনার্জি রাখতে চাই সেটা এই ইলেকট্রিক ইন্টিগ্রেশন করে সেটা পাওয়া যাবে। আর ইন্টিগ্রেশনটা কিরকম, এটা হবে একটা প্যারাবোলা। ঠিক আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের প্যারাবোলাটা কেমনে আঁকবো? প্যারাবোলার ক্ষেত্রে আমরা যেটা জানি, সেটা হচ্ছে যে এটা ক্ষেত্রে স্লোপ কিন্তু নেগেটিভ, নিচে দিয়ে নামতেছে, স্লোপ হচ্ছে নেগেটিভ, এটা স্লোপ হচ্ছে নেগেটিভ, এটা স্লোপ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো যখন নেগেটিভ স্লোপ হবে, তখন এখানে ইকুয়েশনে মাইনাস আসবে, যখন পজিটিভ স্লোপ তখন ইকুয়েশনে প্লাস আসবে। ফলে এই এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলা কয়েক রকম হয়। ইনফ্যাক্ট আমরা এটাকে আঁকতে পারি এইভাবে, হ্যাঁ, যে একটা প্যারাবোলা ইউজুয়ালি এইভাবে আঁকি। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি 4x হয় তখন এটা করি, যদি -4x, তাহলে আমরা বাঁ দিকে ঘুরে নিই। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ওয়াই স্কোয়ার না, এটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলে জিনিসটা এরকম, এবার উপর, এবার পজিটিভ হলে উপর দিকে হবে, নেগেটিভ হলে নিচের দিকে হবে। ঠিক আছে, তার মানে আমার এইখানে এই জায়গাটা ইন্টিগ্রেট করলে আমি যে গ্রাফটা পাবো, সেই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি এরকম। গ্রাফটা হচ্ছে এখানে একটা প্যারাবোলা হবে, যেহেতু এটা নেগেটিভ সাইন, এটা হবে এই প্যারাবোলা। ঠিক আছে, তার মানে তাকে আঁকতে হবে এইভাবে, তাকে আঁকতে হবে এইভাবে, একটা প্যারাবোলা করে আঁকতে হবে, রাইট? ওকে। আর এই সাইড যদি পজিটিভ, এটা বলে প্যারাবোলাটা এইটা। তার মানে এখানে যদি সেন্টার, এটা হবে তখন এরকম, এরকম একটা প্যারাবোলা হবে। ঠিক আছে, এখন এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এনার্জি কখনো একই পয়েন্টে দুই রকম এনার্জি কোনোদিন সম্ভব না। এটা কি সম্ভব? একই পয়েন্টে, একই স্পেসের একই পয়েন্টে এখানে একটা এনার্জি, এখানে একটা এনার্জি, জীবনের সম্ভব না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, এনার্জি এখানে এখানে কন্টিনিউয়াস হতে হবে, সেজন্য এটা এরকম হবে না। সেটা কি হবে, সে তখন আঁকতে হবে এইভাবে, এটা এরকম থাকবে, এবং এইটা উপরে না আঁকে কন্টিনিউয়াস যেহেতু, এটাকে নিচে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে, আমার এইটার বাম পাশে কোনো চার্জ নাই, চার্জ না থাকলে ফিল্ডও নাই, ফিল্ড না থাকলে এখানে এনার্জি হওয়ার কোনো কারণ নেই, তার মানে আমার এটা বাদ যাবে। একইভাবে ডান পাশে কোনো চার্জ নাই, চার্জ নাই মানে ফিল্ড নাই, ফিল্ড যদি না থাকে তাহলে এনার্জি হওয়ার কোনো কারণ নেই, সেইখানে এনার্জিটা বাদ যাবে। তাহলে ফাইনালি আমার গ্রাফটা কি আসতেছে, ফাইনালি হচ্ছে এনার্জি গ্রাফটা, এই ডিপ্লেশন এনার্জি গ্রাফটা হচ্ছে কিরকম, এরকম। প্রথমে এরকম ভাবে নামবে, দেন দেন সেটা এইভাবে যাবে। এই জন্যই আমি যখন এখানে আঁকছি, তখন গ্রাফটা এনার্জিটাকে এইভাবে আঁকছি। বুঝতে পারছি? তো এই যে ম্যাথমেটিকটা, এটা দেখালাম কি ম্যাথমেটিক্স করে বার করে, দেখো আমি কিন্তু কোনো অঙ্ক করিনি, হ্যাঁ, জাস্ট গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন করছে, গ্রাফ থেকে ইন্টিগ্রেশন করা, এবং তাতে আমরা এই মাঝখানে স্যার জায়গাটার শেপটা কত পেয়ে গেছি। স্যার ঠিক আছে, যেখানে এখানে যেহেতু কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, এই যে এনার্জিটা কি হবে, ইন্টিগ্রেশন করলে জিরো আসবে, সেই জন্য এখানে একটা কনস্ট্যান্ট আছে, এখানে একটা কনস্ট্যান্ট আছে। একইভাবে এটা যদি প্যারালাল, এগুলো কনস্ট্যান্ট থাকবে, আর যেখানে ডিপ্রেশন রিজিয়ন, সেখানে এরকম একটা কার্ভ। আর এই কার্ভটা আসছে কিসের বেসে, যে লেফট সাইডে পি আছে, রাইট সাইডে এন আছে। লেফট সাইডে যদি পি থাকে, রাইট সাইডে যদি এন থাকে, তাহলে কার্ভটা হবে অলওয়েজ, এই জন্য রাখতেছি অলওয়েজ, আমি আমার মুখস্থ মতো মনে রাখবো,
লেফট সাইডে পি থাকলে রাইট সাইডে এন থাকলে কার্ভটা হবে এইভাবে যাবে এন্ড দেন এইভাবে যাবে, ঠিক আছে। আর যদি লেফট সাইডে এন থাকে রাইট সাইডে পি থাকে, তখন কার্ভটা হবে যে সে প্রথমে উপরের দিকে উঠবে, দেন এইভাবে যাবে। বুঝা গেছে? Yes, sir. এইটুকু বুঝা গেছে? এখানে আর একটা জিনিস আছে, স্যার শোনা সেটা যাচ্ছে হচ্ছে, আমাকে? হ্যাঁ, একটু যদি বুঝে থাকো, ধরো এখন আমরা ধরো একটা পিএন জাংশন জায়গাটা একটা ইয়া আঁকলাম, তো এই জাংশনে পাল্টে দিলাম। হুম, পাল্টে দিয়ে আমরা যেটা করলাম, এই পাশে রাখলাম হচ্ছে এন প্লাস, এন প্লাস প্লাস, এই প্লাস প্লাস মানে যে এই প্লাস যখন এর চেয়ে বেশি, এন প্লাস মানে হচ্ছে এন এর চেয়ে বেশি, তার মানে এটা ডোপিং অনেক বেশি আছে। আর এটা হচ্ছে পি, এটা ডোপিং কম আছে, ঠিক আছে। ডোপিং যদি বেশি থাকে, আর এমনি আমি এখানে যে ডিপ্রেশন যেটা রাখছি দুই দিকে সমান সমান করে রাখছি, এদিকে যতটুকু এদিকে ততটুকু, এটা তখনই হবে যখন দুই পাশে ডোপিং সেম থাকবে, ঠিক আছে। কিন্তু যদি ডোপিং কম বেশি হয়, হ্যাঁ, তাহলে যে ক্লাসে ক্লাসে আমি বলছিলাম যে ডোপিং কম বেশি হয় মানে হচ্ছে গ্রাম দেশে যেমন পাশাপাশি দুজনের জমি আছে, যার শক্তি বেশি সে জায়গা কম ছাড়ে, যার শক্তি কম সে জায়গা বেশি ছাড়ে। এক্স্যাক্টলি এখানে এই জিনিসটা হবে, যার বেলা ডোপিং বেশি আছে সে জায়গা ছাড়বে কম, আর যার বেলা ডোপিং কম সে বেশি ছাড়বে। তারপরে ডিপ্রেশন এখন দুই পাশে সমান সমান হবে না, এই ডিপ্রেশন এখানে হবে ছোট, এখানে হবে বড়, বুঝতে, এখানে হবে ছোট, এখানে হবে বড়। যেহেতু এন, এন ইলেকট্রন চলে যায় সেই জায়গায় পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এই জায়গাটা যে হোল চলে যায় হবে নেগেটিভ চার্জ। এখন এখানে ডায়াগ্রামটা কি হবে? তা আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটা পরে আঁকছি, বাস্তবে যেটা সবসময় ইলেকট্রিক ফিল্ডটা আগে আঁকতে হবে, তারপর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকতে হবে। এটা এনার্জি ব্যান্ড যখন আঁকতে যাবো, তখন আমরা ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে যে ঠিক সেন্টারে এটা ধরে আমরা যেটা করবো, একটা লাইন আঁকলাম। হুম, এটা কার গ্রাফ আঁকতে যাচ্ছি? ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ। কেমনে হবে? যেহেতু ডান দিকে প্লাস আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে উঠবে। পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে ওঠে, নেগেটিভ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে নামে। এই যে এখানে আমরা যেটা দেখছি, ডান পাশে নেগেটিভ চার্জ ছিল, এই যে নিচের দিকে নামছে। হুম, বাম পাশে নেগেটিভ নিচের দিকে নামছে, আর ডান পাশে পজিটিভ উপরের দিকে উঠছে। এখানে জিনিসটা তাই হবে, পার্থক্য হচ্ছে এইখানে যেহেতু প্রথমে এটা পজিটিভ চার্জ, সেটা উপরে ওঠা মানে সে উপরে উঠবে, এবং এটা ওটা খারাপ ভাবে উপরে উঠে যাবে, একেবারে খারাপ ভাবে সে উপরে উঠে যাবে, ঠিক আছে। আর এটা বলে যেহেতু জায়গা কম, জায়গা বেশি আছে, সে এখন ইলেকট্রিক কাজ করে নিচের দিকে নামবে, এটা হবে এরকম। আন্ডুটা করি, ওকে, এটা বেলায় ইলেকট্রিক বিলটা চলে আসবে এরকম। হুম, কি হলো মোটা হয়ে গেল কেন? কালোটা গেল কই? এই একটু এরকম, বুঝা গেছে? তাহলে এনার্জি ব্যান্ডটা কেমনে আঁকবো? হ্যাঁ, তো ইলেকট্রিক বিলটা তাহলে আঁকার নিয়মটা কি? ইলেকট্রিক আঁকার নিয়মটা হচ্ছে আমি অলওয়েজ লেফট, লেফট থেকে আঁকার হবো। সবসময় একটা নিয়ম আছে, সবসময় লেফট সাইড থেকে আঁকবা। যদি দেখো পজিটিভ চার্জ আছে তাহলে উপরে তুলে দিবা, আর যদি দেখো নেগেটিভ চার্জ আছে তাহলে নিচে নামাই দিবা। ডোপিং যদি বেশি হয় তাহলে খাড়া করে রাখবা, ডোপিং যদি কম হয় তাহলে ফ্ল্যাট করে রাখবা। যেমন এখানে ডোপিং বেশি, যে খাড়া উঠে গেছে, এখানে ডোপিং ওই জন্য ফ্ল্যাট হয়ে নামছে। বুঝা গেছে? তাহলে তো ইলেকট্রিক ফিল্ড আঁকা হয়ে যাবে, সিম্পল নিয়ম। ওকে, এখন এনার্জি ব্যান্ড যখন আঁকতে যাবো, যথারীতি চারটা স্টেপ। সবার আগে ফার্মি আঁকতে হবে, যেহেতু এখানে কোনো ব্যাটারি ম্যাটারি কিছু নেই, কোনো কারেন্ট যাবে না, সো ফার্মিটা আঁকবো আমরা এইভাবে, আগাগোড়া সেম করে ফার্মিটা আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবা, আঁকার সুবিধা জন্য কিছু ডটেড লাইন দিয়ে দিবা। হুম, তাহলে আঁকতে সুবিধা হবে, আপনার আন্দাজ করে আঁকাটা খুব কঠিন হয়ে যায়। এটা দেন হচ্ছে এটা, ওকে। এই যে এটা আঁকবো কেমনে? যেহেতু ডান ডান পাশে হচ্ছে তোমার এন প্লাস, হম, ইয়ে ইয়ে আঁকলাম, এন যেহেতু এখানে আঁকতে হবে ইসি। আচ্ছা, আরেকটা জিনিস, এই ইএফ এবং ফার্মির সাথে ইয়ার ডিফারেন্সটা যত কম হবে, তার মানে ডোপিং তত বেশি। যেহেতু ডোপিং বেশি, এখানে ইসিটা কাছাকাছি আঁকবো, ইসিটা কাছাকাছি আঁকবো, এটা হচ্ছে ইসি। আর এইটার বেলায় যেহেতু ডোপিং কম,
প্রথমত যেহেতু পি টাইপ সেজন্য নিচে হবে, এবং যেহেতু ডোপিং কম এটা একটু দূরে থাকবে, এটা হবে এরকম। সরি ভুল লাগছে এখানে না, এটা হবে এই জায়গাতে, একটু একটু দূরে এখানে আঁকলাম ইবি কে। ঠিক আছে, এটা হচ্ছে কার 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 গ্রাফ, ইবির গ্রাফ। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্মি আঁকবো, সেকেন্ড স্টেপ হচ্ছে ইসি ইবি আঁকবো। ইসি আঁকবো কার জন্য, এন এর জন্য। ইবি আঁকবো কার জন্য, পি এর জন্য। ইসি আঁকবো ফার্মির উপরে, ইবি আঁকবো ফার্মির নিচে। ডোপিং বেশি হলে যার বেশি সেটা সেটা কাছাকাছি থাকবে, যার কম সেটা দূরে থাকবে। যখন ইসিবি হয়ে গেল, এবার বাকিটা এন এর পরে ইসি যেহেতু পেয়ে গেছি, ইবি বার করবো। ইবিটা কতটুক আমার এনার্জি ব্যান্ড গ্যাপ যেটা থাকবে সেই হিসেবে আমি এটাকে প্যারালাল করে নিচ্ছি, ইবি কে এঁকে দিলাম। এটা হচ্ছে ইবি। ঠিক আছে, এটা বেলাতে, হ্যাঁ, যেহেতু ইবি এক্স এবার আবু ইসি, এই যেহেতু ম্যাটেরিয়াল সেম, যা আলাদা তা আলাদা হবে, সেই জন্য এখানে ঠিক এটা যতটুকু নিচে নামাইছি ঠিক ততটুকু উপরে তুলে দিয়ে আমরা কি করব, এবার এখানে ইবি কে এঁকে দেবো প্যারালাল করে, ইসির সাথে প্যারালাল করে ইবি কে, ইসি কে ইবির সাথে প্যারালাল করে ইসি কে এঁকে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ডের উপরের দিকে উঠছে, তার মানে আমার এই কার্ভটা, এই যে বলছিল ডান পাশে যে এন থাকে উপরে করে রাখতে হবে, তাই না? তো আমার যেটা করবো এটাকে আঁকবো এইভাবে, এদিকে বাঁকায় দিব, দেন হয়ে যাবে। আমি যেটা করলাম এটাকে খাড়া করে তুলে দিলাম, আর এটাকে মোটামুটি ফ্ল্যাট করে এর সাথে লাগাই দিলাম। এটা যেহেতু আঁকা হয়ে গেছে, ঠিক এটা প্যারালাল করে নিচেটাও আঁকবো, খাড়া করে, এটা যেরকম খাড়া সেটাকে তুলে দিলাম, এবং তারপর ফ্ল্যাট করে এর সাথে লাগাই দিলাম। বাস, হয়ে গেল এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এটা বেস্ট হচ্ছে এখান থেকে আঁক, কারণ এখান থেকে মিলানোটা কঠিন, সেই জন্য তোমার দেখালাম। আমরা যে এখান থেকে মিলানো কঠিন, বাট এটার সাথে মিলতে হবে তো, আমি এইটার সাথে এনে এর সাথে মিলিয়ে দিলাম। তারপর যদি রাইট সাইড থেকে আঁকি তাহলে এটা ইজি, কিন্তু লেফট সাইড থেকে আঁকলে মিলানোটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ারলি দেখো এখন, এই পুরাটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, মাঝখানে ডিফারেন্স রিজনটাও প্যারালাল। বুঝা গেছে? এটা তো সেকেন্ড কেস, যখন ডোপিং আলাদা হবে। ঠিক আছে, এবার আসি থার্ড কেস, যদি ম্যাটেরিয়াল আলাদা হয়। আর তার আগে আমি একটা জিনিস করি, এতক্ষণ আমরা যে আঁকছিলাম কোনো ব্যাটারি ম্যাটারি দিই নাই, যদি ব্যাটারি দিই তাহলে কি হবে? ধর আমি এটা ব্যাটারি দিলাম এদিকে, এভাবে দিলাম, হুম, বলো তো এটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? এটা মনে রাখার সুন্দর একটা তরিকা আছে, পিএন জাংশনে একটা এন আছে, পি আছে, Reverse ব্যাটারির একটা নেগেটিভ পজিটিভ আছে, তাই না? তার ব্যাটারিতে এন আছে, পি আছে, রাইট? তো ব্যাটারি এনের সাথে যদি সেমিকন্ডাক্টর মিলে যায় তাহলে ফরওয়ার্ড বায়াস, আর ব্যাটারি যদি না মিলে তাহলে রিভার্স বায়াস। বলো তো এটা কি ফরওয়ার্ড না রিভার্স? sir, reverse হুম, reverse bias sir. ব্যাটারি এন কোনটা? ব্যাটারি এন হচ্ছে ছোটটা, ছোট লাঠিটা, বড় এন কোনটা? আর পজিটিভ কোনটা, যেটা বড়টা, তাই না? তার Yes, মানে sir. দেখতেই পাচ্ছি আমার সেমিকন্ডাক্টর এন এর সাথে ব্যাটারি পি কানেক্টেড, মিলে নাই, তার মানে এটা রিভার্স বায়াস। তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, অর্থাৎ সেমিকন্ডাক্টরে এনপি এর সাথে ব্যাটারি এনপি মিলতে হবে, সেমিকন্ডাক্টর এন এর সাথে ব্যাটারি এন, অর্থাৎ সেমিকন্ডাক্টর পি এর সাথে ব্যাটারি পি যদি মিলে যায়, দুটো দুটো একই রকম, তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস। আর যদি দুই রকম হয় তাহলে সেটা রিভার্স বায়াস। এখানে হচ্ছে ব্যাটারি এন আছে, সেমিকন্ডাক্টর এন আছে, আর এখানে ব্যাটারি পি আছে, এটা হচ্ছে বড়টা যে ব্যাটারি পি, তাহলে পি এর সাথে এন কানেক্টেড, সো এটা মিললো না যেহেতু, এটা হচ্ছে রিভার্স বায়াস। মনে থাকবে, আমি কিছু গাইয়ে নেমে কাজ করি, হ্যাঁ, বই একাডেমিক নিয়মে যাই না, হ্যাঁ। ওকে, তাহলে তাদের মনে রাখাটা সহজ হয়। এখন ধরো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, এই সেম কানেকশনটার মধ্যে আমি যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে এটা। আবার একটা পি ইনজেকশন নিলাম, এখানে আমি আরেকটা কাজ করতেছি ব্যাটারি ছাড়াও, আচ্ছা এটা আগে করি। এটা হচ্ছে এন প্লাস প্লাস, এটা এক কাজ করি, এদিকে এটা এন প্লাস দিই, এদিকে এটা বাড়াই দিই পি প্লাস প্লাস, দেখি তোমরা কি করো। ঠিক আছে,
আর এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, এই ব্যাটারিটা হচ্ছে এইভাবে আছে। ওকে, এখন এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কি আঁকবো? দেখি কি এটা মনে হয়, হ্যাঁ ফলো তো, হ্যাঁ ফলো দেন। হুম, এই ক্লাসটা অনলাইনে নিচ্ছি কারণ এই ক্লাসটা ক্লাসে দেখালে মনে থাকবে, অনলাইনে যদি রেকর্ডিং থাকে সেই জন্য এটা নিচ্ছি। ওকে, এটা একই সাথে তোমাদের টার্ম টার্ম প্রজেক্টের সাথে রিলেটেড, কারণ তোমার টার্ম প্রজেক্ট এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে হবে, সেই জন্য এটা রিলেটেড। ওকে, আচ্ছা এখন দেখো, ফার্স্ট হচ্ছে যখনই আমি এটা করলাম, কোশ্চেনে তো বলা থাকবে তোমার একটা জাংশন, সেটা রিভার্স বায়াস আছে বা ফরওয়ার্ড বায়াস আছে, যেভাবে বলা থাকবে সেই অনুযায়ী প্রথমে ডায়াগ্রাম রাখবা। এই কোশ্চেনে বলা আছে একটা এনপি জাংশন যেটা রিভার্স বায়াস আছে, এবং রিভার্স বায়াসটা কত ভোল্টেজ সেটা বলে দেওয়া আছে। ধরো এটা এটা দেওয়া আছে, ধরো 0.5 ভোল্টেজে রিভার্স বায়াস করা, 0.5 ভোল্টেজে রিভার্স বায়াস করা। ওকে, এবং আরেকটা বলা আছে যে এন সাইডে ডোপিং বেশি, সো এন সাইড ডোপিং কম, পি সাইডে ডোপিং বেশি। সো এর জন্য ইলেকট্রিক ফিল্ড ডায়াগ্রামটা আঁকো, এনার্জি বেন্ড ডায়াগ্রামটা আঁকো। আমার প্রথম কাজ হবে যে আগে ডায়াগ্রামটা আঁকা, কারণ কোশ্চেনে ডায়াগ্রাম দেওয়া থাকবে না, কোশ্চেনে এটা টেক্সটে বলা থাকবে, তাই না? কিভাবে বলা থাকবে? এক্সাম্পল হচ্ছে যে ইউ হ্যাভ এ পিএন জাংশন, হুম, যেটা রিভার্স বায়াস পিএন জাংশন, যেটা রিভার্স বায়াস করা হচ্ছে 0.5 ভোল্টেজে, এবং এর এন সাইডের ডোপিং কম, পি সাইডের ডোপিং বেশি। এটা ভ্যালু দিয়ে বলা থাকতে পারে যে এটা ডোপিংটা দিয়ে দেওয়া হলো, এটা ডোপিংটা দিয়ে দেওয়া হবে। তো এটা যেহেতু এন সাইড, এটা ডোপিংটা বলা থাকবে এনডি দিয়ে, ডোনাল্ড ডোপিং বলি এনডি দিয়ে, মনে আছে কালকে ক্লাস হচ্ছে এনডি। আর এটা এটা বলা থাকবে অ্যাকসেপ্টর দিয়ে এন এ। তুমি বেশি না কম এটা কোর্স এই স্ট্রেট ফরওয়ার্ড না বলে বলা থাকতে পারে, এটা বলা হলো 2 × 10⁻18, ঠিক আছে? আর এটা বলে দেওয়া হলো যে ধরো 5 × 10⁻19, 5 × 10⁻19। তার মানে ক্লিয়ারলি আমার পি সাইডে ডোপিং বেশি, এন এ মানে হচ্ছে পি সাইড, আর এন সাইডে ডোপিং কম। ওকে, তো এই ইনফরমেশন গুলো সাথে টেক্সটে বলা থাকবে, এটা পিএন জাংশন যাকে রিভার্স বাইস করা হচ্ছে 0.5 ভোল্টেজে, যার ডাটা হচ্ছে এটা, এনডি হচ্ছে এত, এনএ হচ্ছে এত। ঠিক আছে, এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে এটার ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকো। তখন কি হবে? তখন এই বেসিসে আমরা প্রথমে এনপি জাংশনটা আঁকলাম, যেহেতু রিভার্স বায়াস করা আছে ব্যাটারি কানেকশন দিয়ে এমন ভাবে দিব যাতে রিভার্স বায়াস হয়। যেহেতু রিভার্স বায়াস বলা হচ্ছে তার মানে এন এর সাথে ব্যাটারি পি কানেক্টেড রয়েছে, এই জন্য এই ব্যাটারি বড় এখানে এই দিলাম। হলো, দেন ডায়াগ্রাম এখানেও কমপ্লিট। আর টু ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে ডোপিং লেভেল যদি সমান না আছে ডিপ্রিসিয়েশন কম বেশি হবে। যেহেতু ডোপিং কম, এটা ডিপ্রিসিয়েশন হবে বেশি, এটা স্যার ডোপিং বেশি, এটা ডিপ্রিসিয়েশন হবে কম। বলো। স্যার যে এনডি আর এন এর এটা আবার একটু বলবেন স্যার? ওখানে বলছিলেন স্যার যে এনডি কি স্যার পি এর জন্য কোনটা, এন এর জন্য কোনটা, এটা বুঝতেছি। এনডি হচ্ছে ডি ফর ডোনার, যে ইলেকট্রন ডোনেট করে, তার মানে এন টাইপ ইলেকট্রন ডোনেট, ইলেকট্রন ছাড়ে, তাই না? আর অ্যাকসেপ্টরে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। সো এনডি এনডি যখন বলা হবে এটা হচ্ছে এন টাইপের জন্য, এন এ যখন বলা হবে এটা হচ্ছে পি এর জন্য, মনে থাকবে পি টাইপের জন্য। ইয়েস স্যার। আমার ইনফরমেশন গুলো কি থাকবে? ইনফরমেশন আমি যদি টেক্সট দিয়ে লিখি, ধর টেক্সট যদি লিখি, হ্যাঁ, তাহলে তার জাস্ট একটা কোশ্চেন ধারণা দেওয়ার জন্য, হ্যাঁ, যে কিরকম কোশ্চেন হতে পারে। দেখা যাচ্ছে? টেক্সটে কি দেখা যাচ্ছে? হুম, এটা হলো জি স্যার, দেখা। যে সাপোজ ইউ হ্যাভ এ পিএন জাংশন, ইউ হ্যাভ এ পিএন জাংশন reverse biased by reverse biased by 0.5 volt, 0.5 volt, হ্যাঁ, given that ND
এটা হচ্ছে সাপ লিখতে পারছেন, আমি লিখলাম এন ডি ইজ ইকুয়াল টু 2 e⁻18, এটা পার সেন্টিমিটার কিউব অফ ইউনিট, পার সেন্টিমিটার কিউব, অ্যান্ড এন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 5 e⁻10⁻19 পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ড্র দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ওকে, দিস দ্য কোশ্চেন, রাইট? আর যখনই কোশ্চেনে দেয়া থাকবে তখন আমি এটা আবার আঁকি। ফার্স্ট কাজ হবে কি, বেসড অন দিস কোশ্চেন আগে ডায়াগ্রাম, এটা কোশ্চেনে থাকবে, তোমাকে ডায়াগ্রাম টাকতে হবে। তুমি যেদিকে এই এটা তুমি এনপি যেদিকে হবে কোনো সমস্যা না। ঠিক আছে, আমি লেফট হ্যান্ড আঁকছি, নট লেফট হ্যান্ড আঁকতে হবে। তুমি দরকার হলে এভাবে আঁকতে পারো, একটু নিচে নামাই দিই এটাকে। হুম, এটা আঁকলা আগে প্রথমে বড় করে আঁকবা, যাতে ডায়াগ্রামটা সুন্দর। এই ডায়াগ্রাম নাম্বার, হ্যাঁ, এটা মাঝখানে রাখলাম, এটাতে দিলা ফর এক্সাম্পল পি প্লাস প্লাস বা এন, ধরো এটাই দিলাম, এটা রাখলাম আমি এন প্লাস, কারণ আমার এন এর ডোপিংটা কম, আর এটা দিলাম পি প্লাস প্লাস, আর এটা ডোপিংটা বেশি, রাইট? এটা যখন হয়ে গেল, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিপ্রেশনটা এঁকে ফেলবো। পি এর ডিপ্রেশন হবে ছোট, যার ডোপিং বেশি তার ডিপ্রেশন হবে ছোট, যার ডোপিং কম তার ডিপ্রেশন হবে বড়, রাইট? তো ডোপিং এর বেশি ইনফরমেশন আঁকা হয়ে গেল। এবং এটা ইন্ডিকেট করা যায়, এখানে মাইনাস দিয়ে দিলাম, এটা প্লাস দিয়ে দিলাম, যাতে পরে বুঝতে পারি কোনটা কোন জায়গায় আছে, তাই না? এন এর বেলায় অলওয়েজ ডিপ্রেশন হচ্ছে প্লাস, কারণ ইলেকট্রন চলে যায়, আর পি এর ডিপ্রেশন হচ্ছে মাইনাস, কারণ ইলেকট্রন এখানে হোল চলে যায়, সেই জন্য। এইবার হচ্ছে রিভার্স বাইস কন্ডিশন বলা হচ্ছে, সো ব্যাটারিটা বসাতে হবে। যেহেতু রিভার্স বাইস বলা আছে, সো ব্যাটারি পজিটিভ নেগেটিভ এমন ভাবে সেট করছে রিভার্স বায়াস হয়, না মিললে রিভার্স বায়াস, মিললে ফরওয়ার্ড বায়াস। ব্যাটারিটা পজিটিভ আছে, তো পজিটিভ আঁকলাম, এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভটা আঁকলাম। তাহলে এই পজিটিভের সাথে আমি এটা কানেকশন যদি দিই, তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, মিললো না, তাহলে রিভার্স বায়াস হয়ে গেল, বাস বাকিটা হচ্ছে অটোমেটিক। ওকে, এই বলছে বলা হচ্ছে 0.5 ভোল্ট, লিখে দিলাম। তো দিস ইজ দ্য ডায়াগ্রাম, যেটা কোশ্চেন থেকে টেক্সট থেকে তুমি ডায়াগ্রাম এঁকে নিবা। ওকে, এবার হচ্ছে সেকেন্ড ফেজ। সেটার জন্য কি করবো, যেহেতু আমার ডিভিশন আঁকা হয়ে গেছে, তো আমি কিছু ডটেড লাইন আঁকবো। হুম, যত সময় নিচে আঁকা যায় আর কি, হ্যাঁ। এইখানে একটা ডটেড লাইন হবে, আর ডিপ্রেশন রিজিয়ন। ওকে, এখানে ডটেড লাইন হবে, এটা ডিপ্রেশন, ডিপ্রেশন এই সাইডটা বোঝাচ্ছে, মানে বর্ডার গুলো এখানে যেমন আঁকবো ঠিক সেই হিসেবে প্রত্যেকটা বর্ডারের জন্য একটা করে ডটেড লাইন এঁকে যাবো। ওকে, এখানে সেভাবে এঁকে যাবো, রাইট? এইবার হচ্ছে, তার মানে কোশ্চেন থেকে এটা এটুকু হচ্ছে তাওয়া গরম করা। পরোটা ভাজতে গেলে যখন তাওয়া গরম করতে, তাওয়া গরম করা হলো। এখন পরোটা ভাজবো, প্রথমে ইলেকট্রিক ফিল্ডের পরোটা, পরে এনার্জি ভেন্টাইকের পরোটা। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আগে একটা হরাইজন্টাল লাইন রাখবো, যেখানে সেন্টারটা ছিল, যে সেন্টার এটা, এইখান থেকে একে ইলেকট্রিক ফিল্ড দেখাই দেবো। এখানে লিখে দিলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডায়াগ্রাম আঁকতে যাচ্ছে, রাইট? এইবার হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আঁকা। ঠিক আছে, আমার যেহেতু এই পাশে ইলেকট্রিক ফিল্ড নেই, এটা এখান থেকে স্টার্ট হবে, আর যেহেতু প্রথমে পজিটিভ, এটা উপরের দিকে উঠবে, সে উপরের দিকে উঠে দিলাম। ধরো বেস্ট হচ্ছে এখানে মার্ক করে, এখানে টেনে তিরিকা একটা নিয়ে এখানে এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে এটা বলে নামবে, সেটা এটা অটোমেটিক খাড়া হচ্ছে, কিন্তু অটোমেটিক, আর তোমার কষ্ট করে খাড়া করতে হবে না, অটোমেটিক খাড়া হয়ে যাচ্ছে, যদি তুমি ঠিক মতো আঁকতে পারো, পজিশন যদি ঠিক মতো লোকেট করতে পারো। উম, ঠিক আছে, হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। এটা হয়ে গেল। এইবার যেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকবো। এনার্জি ব্যান্ড স্টেপটা অলওয়েজ হচ্ছে মুখস্থ,
প্রথমে ফার্মি লেভেল, তারপরে ইসি বা ইবি, তারপরে ওর যেটা বাকি আছে সেটা ইসি আঁকলে ইবি, ইবি বাকি আছে, ইবি আঁকলে ইসি বাকি আছে, সেটা আঁকা, সবসময় ডিপ্রেশনের জন্য আঁকা। এই 4টা স্টেপ জাস্ট মুখস্থের মধ্যে 4টা স্টেপ করে দেবো, বাস তাহলেই হবে। তো প্রথমে হচ্ছে যে আগে ফার্মি লেভেল আঁকা। এইখানে হচ্ছে একটা কোশ্চেন, এতক্ষণ পর্যন্ত কারেন্ট যাচ্ছিল না, এই জন্য ফার্মি লেভেলটা 1 ছিল। এখন কিন্তু রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস কারেন্ট যাবে, তাই না? সার্কিট কমপ্লিট হচ্ছে, কারেন্ট যাবে। So এখন কিন্তু ফার্মি সেম থাকবে না, ফার্মি এক লেভেলে থাকবে না, ফার্মি ডিফারেন্ট হবে, রাইট? তাহলে কোনটা ডিফারেন্ট হবে? এইটা হচ্ছে খুব সহজ। আমার তো রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস কিছু মনে রাখার দরকার নেই, আমি শুধু দেখবো ব্যাটারি পজিটিভ কোন দিকে। যেদিকে ব্যাটারি পজিটিভ থাকবে সেদিকে এনার্জি কম, যেদিকে ব্যাটারি নেগেটিভ থাকবে সেদিকে এনার্জি বেশি। বুঝতে পারছি? বলতো কেন এটা? কারণ এনার্জির সাথে ভোল্টেজের সম্পর্ক হচ্ছে মাইনাস, কি ওটা মাইনাস থাকে। এই জন্য ব্যাটারি পজিটিভ মানে এনার্জি, এনার্জি লো, ব্যাটারি নেগেটিভ মানে এনার্জি হাই। আমার প্রথমে ফার্মি এনার্জি যেহেতু আঁকবো, তো আমি যেটা করবো, যেহেতু এটা ব্যাটারি পজিটিভ, এটার ফার্মিটাকে আমি নিচে আঁকবো, আর এটার ফার্মিটাকে উপরে আঁকবো। ডিপ্রেশন কিন্তু সবার পরে, আগে 2 সাইডে আঁকবো, এটা একটা উপরে আঁকবো। এখন কত উপরে আঁকবো এটাই হচ্ছে এখানে বলে দেওয়া আছে। 0.5 ভোল্টেজ যেহেতু, তার মানে এই ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি 0.5। যেহেতু এনার্জি, এটা হবে ইলেকট্রন ভোল্ট। এই ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি কত? 0.5 ইলেকট্রন ভোল্ট। এই লিখে দিব, এগুলো না লিখলে নাম্বার কাটা যাবে। বুঝা যাচ্ছে? তাহলে ফার্স্ট স্টেপ গেল, ফার্মি আঁকলাম, এটা হচ্ছে ফার্মি। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে লেফট থেকে শুরু, লেফটে যেহেতু এন, এন এর বেলায় ফার্মি, ফার্মি আঁকার পরে ইসি আঁকতে হয়, সো এখানে ইসি আঁকবো। আর পি এর বেলা ইবি আঁকতে হয়। এই আঁকার সময় খেয়াল রাখতে হবে যে ডুপিং যার বেশি তার বেলা কাছে আঁকতে হবে, ডুপিং যার কম তার বেলা দূরে আঁকতে হবে। যেহেতু আমার এটা ডুপিং বেশি, এটা একটু এটা কাছে হবে, এটা ডুপিং কম, এটা একটু দূরে হবে। So আমি যেটা করলাম, এটা এন বলে ইসি আঁকলাম, এর দিলাম ইসি বোঝার সুবিধার জন্য। এটা পি বলে ইবি আঁকবো, যেহেতু ডুপিং বেশি এটা কাছে আঁকতে হবে, এটা আঁকলাম ইবি। বুঝা গেছে? ক্লিয়ার? এবার যদি ইসিবি আঁকা হয়ে গেছে, এবার এটা বলে ইসি, যেহেতু সেকেন্ড স্টেপ শেষ, তাহলে সেকেন্ড স্টেপে কি করতে হয়? ফার্মির কাছাকাছি করে ইসি বিবি আঁকতে, এন এর বেলা ইসি আঁকতে হবে, আর পি এর বেলা ইবি আঁকতে হবে। এখন কোনটা কাছে হবে কোনটা দূরে হবে? যার ডোপিং বেশি সেটা কাছে হবে, যার ডোপিং কম সেটা দূরে হবে। ঠিক আছে? এবার আবার থার্ড স্টেপ, যেহেতু এন এর বেলা ইসি আঁকছে, ইবি আঁকতে হবে। এটা আঁকবো কি দিয়ে? ব্যান্ড গ্যাপ দিয়ে। এটা ইবিটা ব্যান্ড গ্যাপ, এটা ইসি, ইসি নিচে থাকে, so আমি এটা কিন্তু কমায় নিচের দিকে নামে আনলাম, নামে এখানে ইবি কে বসাই দিলাম। এটা হলো এর ইবি। ঠিক আছে? তো এটা যতটুকু আছে ঠিক আন্দাজে, হাতের আন্দাজে ঠিক অতটুকু উপরে ইয়াকে আঁকবো, এটাকে আঁকবো। ঠিক আছে? এই গ্যাপটার জন্য মোটামুটি সেম হয়। সো থার্ড স্টেপটাও আঁকা শেষ, তাই না? এবার হচ্ছে ফাইনাল স্টেপ, যেটা কি, যেটা হচ্ছে ইয়া আঁকা, এনার্জি, মানে ডিপ্রেশন, এই মাঝখানে যেটা ডিপ্রেশন, এটার জন্য আঁকা। এটা বলে যেটা আঁকার নিয়ম, সেটা হচ্ছে তুমি এই যেটি ইসি আছে এইতে আঁকবা, এই থেকে ড্রপিং কম, এটা একটু ফ্ল্যাট হয়ে আঁকবা। তুমি ধরো এই পয়েন্টটা মার্ক করলো, মার্ক করে এখান থেকে এঁকে দিলা। ওকে? তাহলে একইভাবে এটা তো এঁকে নেবে, সাথে সাথে প্যারালাল করে এটাও এঁকে নাও। ঠিক বোঝা হচ্ছে না এটা? ঠিক আছে? এবার আসো ডান দিকেরটায়। ডান দিকেরটায় এটা যদি ডোপিং মিশে খাড়া হয়ে নামবে, সেটাকে এইটা যেরকম ভাবে হচ্ছে তার চেয়ে খাড়া হবে, সেটাকে খাড়া করে যদি আঁকতে চাই, তাহলে আমি এইভাবে, এইভাবে ধরো আমি এখানে দিলাম, এই খাড়া করে আঁকলাম, অটোমেটিক খাড়া হচ্ছে না? এই যে খাড়া হয়ে গেল। ঠিক আছে? খাড়া করে আঁকলাম, ডেফিনেটলি এটা হচ্ছে খাড়া, তাই না? এখানে যতটুকু নিচে নামছে, এখান থেকে ততটুকু নিচে নামো, মার্ক করো, দেন আবার এটাকে খাড়া করে আঁকো এদিক থেকে। এটা আরেকটু নিচে নামবে আসলে। তাহলে এটা প্যারালাল যেন হয়, খেলার জন্য প্যারালাল হয়েছে, এখান থেকে টেনে আমরা এটা কি করলাম, খাড়া করে এনে এর সাথে লাগাই দিলাম। বাস, স্যার, ডায়াগ্রাম কমপ্লিট। বলো। স্যার এখানে হইতেছে আপনার পি টাইপ তো হেভি ডোপিং না, হেভি হুম ডোপিং এর জন্য কি ইভিটা নর্মালের চেয়ে একটু বেশি কাছে থাকবে এফ এর? হুম কাছে থাকবে, হ্যাঁ। ঠিক আছে, যার ডোপিং বেশি তারটা কাছে, বা আমার আমার তো মেজার করার দরকার নাই। ডোপিং বেশি হলে কাছে রাখবো, ডোপিং কম হলে দূরে রাখবো, বাস। হয়ে গেল?
সো দিস দ্য কেস। দেখো এখন ডায়াগ্রাম দেখো, মোটামুটি ফ্রি হ্যান্ড রাখছি, তাও কম্পিউটার পেন দিয়ে বে- মোটামুটি সুন্দর বলা যায়, তাই না? খুব সুন্দর হয় নাই, কিন্তু মোটামুটি সুন্দর, রাইট? ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট কেস। আমরা যেটা করছি, ডোপিং আলাদা করছি, ব্যাটারি অ্যাপ্লাই করছি, হ্যাঁ। এবার যেটা করবো সেটা হচ্ছে দুই পাশে যে মেটেরিয়াল আলাদা হয়, এখানে একটা মেটেরিয়াল, এখানে একটা, এখানে দুই পাশে মেটেরিয়াল সেম। এইদিকে যা এদিকেও তা, তার মানে এখানে ব্যান্ড গ্যাপ, এখানে ব্যান্ড গ্যাপ সেম হবে। যখন দুই পাশে আলাদা হবে তখন কি হবে? এবার যখন আমার জাংশন দুই পাশে মেটেরিয়াল সেম, তখন তাকে বলা হয় হোমো জাংশন। আর যখন দুই পাশে জাংশন দুই পাশে মেটেরিয়াল আলাদা হয়, তখন তাকে বলে হেটেরো জাংশন। এখন যদি হেটেরো জাংশন জন্য করতে যাই, তাহলে কি হবে? আমি এক কাজ করি, এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তাহলে কপি করি, হ্যাঁ। কপি করে আরেকটা ভাবে চেঞ্জ করি। আর এবার যাই লিখলাম কোশ্চেন, সাপোজ ইউ হ্যাভ পিএন জাংশন, পিএন হেটেরো জাংশন, হ্যাঁ। লিখলাম হেটেরো জাংশন, হেটেরো জাংশন, হ্যাঁ। এটা রিভার্স বায়াস না লিখে ফরওয়ার্ড বায়াস, এটা চেঞ্জ করে দিচ্ছি। ফরওয়ার্ড বায়াসড বাই, ধরো ধরো 0.5 ভোল্ট, ওকে। গিভেন দ্যাট এনডি হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা ধরো এবার ধরলাম 19, আর এটা ধরলাম ধরো 18। চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। ডাটাগুলো একটু চেঞ্জ করে বিভিন্ন ফর্মেটে দেখতেছি, হ্যাঁ। এবং আরো আছে এখানে, যেটা থাকবে যে দুই পাশে মেটেরিয়াল, হ্যাঁ। সো পিএন ধরো আমি একটা নাম দিই, হুম, ধরো একটা হচ্ছে গেলিয়াম আর্সেনাইড, আর একটা হচ্ছে ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড বেসড পিএন হেটারো জাংশন, forward bias by 0.5 volt, given that ND হচ্ছে এত, হচ্ছে এত, draw the electric field and yeah। আচ্ছা, এখানে এই এতে ব্যান্ড গ্যাপটা বলে দিতে হবে, যখন মেটেরিয়াল আছে ব্যান্ড গ্যাপটা আলাদা হবে, হ্যাঁ। আমরা বলে দিলাম ইজি গেলিয়াম আর্সেনাইড, এটা ইজ ইকুয়াল টু ধরো 1.4 ইলেকট্রন ভোল্ট, and ইজি ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড, এটা দেওয়া আছে 0.7 ইলেকট্রন ভোল্ট, ওকে। এখন এর জন্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে বলবো, দিস দ্য কোশ্চেন। ঠিক আছে, ভ্যারাইটি আনার জন্য সবকিছু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। কি হবে, চেঞ্জটা কোন জায়গায় হবে? প্রসেস কিন্তু একই, কিন্তু এখন ইয়াটা একটু ডিফারেন্ট ভাবে আঁকতে হবে, ওকে। আচ্ছা, কিভাবে করবো? তো যথারীতি আগে এটার জন্য ডায়াগ্রামটা আঁকতে হবে, সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে। সো আমাদের সার্কিট ডায়াগ্রামটা আঁকি, যখন এরকম দেখবে তখন সার্কিট ডায়াগ্রাম ইজ এ মাস্ট, ওকে। এটা আঁকলাম। তুমি কোন দিকে পি আঁকবে, কোন দিকে এন আঁকবে, কমপ্লিট তোমার ব্যাপার, ঠিক আছে। এখানে চয়েসটা আছে, হ্যাঁ। ধরো আমরা বাঁ দিকে এবার পি রাখি নাকি, ডান দিকে এন রাখি নাকি? যেহেতু পি এর ডোপিং কম, এটা হবে পি প্লাস, আর এন এর ডোপিং যেহেতু বেশি, এটা হবে এন প্লাস প্লাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিপ্রেশন রিজন, যেহেতু এন এর ডোপিং কম বেশি, সেটা ডিপ্রেশন ছোট করে আঁকি, এর ডিপ্রেশন যেহেতু বেশি, এর ডিপ্রেশন বড় করে আঁকি, ওকে। এটা দিলাম নেগেটিভ দিয়ে, আর এটা দেখালাম পজিটিভ দিয়ে, রাইট। আচ্ছা, বুঝার জন্য এখানে এটা হচ্ছে হেটেরো জাংশন, সেটা দরকার ডাটা লিখতে পারবো, না না লিখলেও চলবে, অসুবিধা নাই। এবার হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস।
তো ব্যাটারিটা এমন ভাবে বসাবো যাতে এই ব্যাটারির পি আর এই ব্যাটারির পি একই জায়গায় থাকে। সো আমরা ব্যাটারি এখানে রাখলাম, বড়টা দিলাম এদিকে এদিকে, তাই না? তা আমি এটার সাথে এটা কানেকশন দেই, তাহলে কি ফরওয়ার্ড হবে না? আর এর সাথে কানেকশন দেই তাহলে কি হবে? এটা এটা হচ্ছে কত? 0.5 ভোল্ট লিখে রাখলাম। ঠিক আছে, এটুক এটুক মধ্যে বোঝা গেছে। এবং দেন ডটেড লাইন, ডটেড লাইন আঁকলে সুবিধা কি, যে তুমি মানে ইয়া করবো না আর কি, লাইনের ভিতরে রাখবা, লাইনের বাইরে যাবো না, এই জন্য ডটেড লাইনটা আঁকবা। ঠিক আছে, তার মানে তাওয়া গরম করা হলো, এবার রাখতে হবে, তাই তো? সো ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড আঁকলাম, এই যে ইলেকট্রিক ফিল্ড দেখাই দিলাম, যেহেতু নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, সো এটা নিচের দিকে নামবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আরেকটা ডাটা এখানে দেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে পারমিটিভিটি। পারমিটিভিটি আলাদা দেওয়া থাকতে হবে। এটা হচ্ছে পারমিটিভিটি, মানে অ্যাপসাইলন, অ্যাপসাইলন তো লেখা যাচ্ছে না, এই ডাটা লাগবে। অ্যাপসাইলন আর গেলিয়াম আর্সেনের বেলায় হচ্ছে ধরো 13, ইন্ডিয়াম গেলিয়াম আর্সেন হচ্ছে 10। এটা তো লেখা যাচ্ছে না, হ্যাঁ, লিখি। এই সাইডে পি পি সাইডটা হচ্ছে গেলিয়াম আর্সেনাইড, তাই তো? হ্যাঁ, এর অ্যাপসাইলন আর, ধর এটা হচ্ছে 13 গেলিয়াম আর্সেনাইডের জন্য, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ধরো কত, এটা হচ্ছে 10। আচ্ছা, মেটেরিয়াল নামটা লিখতে হবে। আমরা এই পাশে মেটেরিয়াল ধরে নিচ্ছি গেলিয়াম আর্সেনাইড। হুম, এখানে মানে স্পেসিফিক বলা নাই বলে এবার ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে ইন্ডিয়াম গেলিয়াম আর্সেনাইড। ওকে, আচ্ছা, এবার এই ইনফরমেশন লাগবে। এবার এখন এখানে যথারীতি আগের মতোই আঁকবো, গেলিয়াম আর্সেনাইড যেহেতু বলা আছে, সরি, যেহেতু নেগেটিভ চার্জ, সেটা নিচের দিকে নামবে, তাই না? এর নিচের দিকে নামবে। এইখানে আঁকার সময় একটা জিনিস খালি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যার পারমিটিভিটি বেশি হবে তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম, যার পারমিটিভিটি কম হবে তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হবে। যেহেতু আমার এই সাইডের পারমিটিভিটি বেশি, তার মানে এর ইলেকট্রিক ফিল্ড হবে ছোট, ম্যাগনিটিউড হবে ছোট। এইটা যেহেতু কম, এটা ম্যাগনিটিউড বেশি। তো এটা কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পারমিটিভিটি হচ্ছে যার বেলায় ফ্লাক্স সহজে যায় তার পারমিটিভিটি বেশি, যার বেলায় ফ্লাক্স কষ্ট করে যায় তার পারমিটিভিটি কম। যেখানে ফ্লাক্স সহজে যাচ্ছে সেখানে আমার জোরাজুরি করার কিছু নেই, যেখানে ফ্লাক্স যেতে চায় না সেখানে আমার জোরাজুরি করতে হবে, তাই না? তার মানে যার পারমিটিভিটি কম তার বেলায় বেশি জোরাজুরি করতে হয়, মানে ফিল্ড বেশি লাগে বা ফোর্স বেশি লাগে, মানে ফিল্ড বেশি লাগে। যার পারমিটিভিটি বেশি তারপরে জোরাজুরি তো করতে হয় না, সেই জন্য তার মানে ফোর্স লাগে কম, ফলে ফিল্ড লাগে কম। এই জন্য যখন এই সাইডটা যেহেতু পারমিটিভিটি বেশি, এদিকে ফিল্ডের ভ্যালুটা হবে কম। তা আমরা যেটা করলাম এটা দেখাবো কেমনে, ধরো এই দুই দুই রকম হবে, এখানটা দেখানো এইভাবে, ঠিক আছে? আর যেহেতু এস এর পারমিটিভিটি কম, এটা ফিল্ড হবে বেশি। এখন তার মানে এটা বেশি যেতে হবে, এইখানে এসে এটা বড় করে রাখলাম, এটা রাখলাম এদিকে, দেন এইখান থেকে সোজা এঁকে দিলাম, বাস মাঝখানে এই জায়গাটা যোগ করে দিলাম। দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল প্লট। যখন হেটেরো জাংশন হয় তখন একটা বড় পার্থক্য হচ্ছে, হোমো জাংশনে আমার এই মাথাগুলো অলওয়েজ মিলে গেছে, এটা যেখানে গিয়ে এটা সেখানে শেষ হচ্ছে, তাই না? এটা যেখানে গিয়ে এখানে শেষ হচ্ছে, তাই না? হেটেরো জাংশন যদি হয় তাহলে কখন এটা হবে না, তখন এটা দুইটা, এটার মাথা এটার মাথা কখনো একসাথে মিলবে না। হেটেরো জাংশন কিন্তু এই ডিফারেন্সটা অবশ্যই থাকবে। তো তুমি আঁকার সময়, পরীক্ষা আঁকার সময় যদি এই দুটো কখনো এক করে আঁকো, তাহলে ইলেকট্রিকের নাম্বারটা বাদ হয়ে গেল।
স্যার বুঝতে পারছি? হেটারোজাংশন মিন্স কি, মানে আমার যে জাংশনের যে মেটেরিয়াল, দুইটার মেটেরিয়াল আলাদা আলাদা? রাইট, রাইট। যেহেতু মেটেরিয়াল আলাদা, পারমিটিভিটি আলাদা হবে। এবার যার পারমিটিভিটি কম, তারপরে ফিল্ড বেশি লাগবে। যার পারমিটিভিটি বেশি, তারপরে ফিল্ড কম লাগবে। ফলে তখন কি হবে? তখন এটা এক পয়েন্টে আর আসবে না। বুঝতে পারছি? যেহেতু আমার ইসারি পারমিটিভিটি কম, এই জন্য এখানে ফিল্ড বেশি হবে, এই জন্য ফিল্ডটাকে বড় বড় জায়গা থেকে এখানে মিলাই দিলাম। আর যেহেতু এখানে পারমিটিভিটি বেশি, এখানে ফিল্ড কম হবে, এই জন্য ছোট জায়গা থেকে ছোট থেকে রেখে মিলাই দিলাম। সো ফাইনালি আমার ইলেকট্রিক ডায়াগ্রামটা হচ্ছে এটা। বুঝা গেছে? হেটারো জাংশন হলে একটা বড় চেঞ্জ হচ্ছে, সেটা কোনটা? ইলেকট্রিক ফিল্ডটা যেখানে জাংশন হচ্ছে, যেখানে বর্ডারে এক 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 পয়েন্টে মিলে না। এটা যে বর্ডার বলি, বর্ডারে এক পয়েন্টে মিলে না। তার মানে যে আমি যে যাদের বেলায় দেখবো বর্ডার ইলেকট্রিক ফিল্ড এক পয়েন্টে মিলে নাই, তখন আমি অটোমেটিক বুঝবো যে এর দুই পাশে দুই রকম ম্যাটেরিয়াল আছে। এটা হচ্ছে হেটারো জাংশন। এম আই ক্লিয়ার? এই জিনিসটার জন্য ইনফ্যাক্ট তোমার এনার্জি ব্যান্ড এরকম চেঞ্জ আসবে। ঠিক আছে, দেখো কেমনি আসতেছে। এটা এটা ক্লিয়ার নাকি? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের স্টেপটা আঁকি। হ্যাঁ, পরের স্টেপটা কি? এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এটা যথাযথ স্টেপ কিন্তু আগের চারটাই আছে। হ্যাঁ, যে স্টেপ, অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে ফার্মি আঁকো, পরের স্টেপ হচ্ছে ইসি বা ইবি আঁকো, তারপর স্টেটে যেটা বাকি আছে, হ্যাঁ, ইবি বা ইসি আঁকো, এবং সবশেষে হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন আঁকো। এখানে নিয়ম একই, জাস্ট এগুলোর জন্য কোন মানে স্টেপ গুলো পাল্টাবে না, খালি সামান্যটা চেঞ্জ হবে। সে আমরা দেখি কি হচ্ছে। সে প্রথমত যেহেতু এখানে ফরওয়ার্ড বা সেলস হওয়ার দরকার নেই, আমি যে দেখতে যেহেতু এখানে একটা ব্যাটারি কানেক্টেড, তো আমার ফার্মিটা এখানে এক জায়গায় থাকবে না। আর নিয়ম হচ্ছে যেখানে ব্যাটারি পজিটিভে ফার্মি নিচে থাকবে, ব্যাটারি নেগেটিভ ফার্মি উপরে থাকবে, তাই না? তো আমরা যেটা করলাম, ব্যাটারি পজিটিভ যেহেতু এই পাশে, সেই পাশে ফার্মিটাকে নিচে আঁকলাম, আর এই পাশে ফার্মিটাকে উপরে আঁকলাম। ঠিক আছে? এবং এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্স হচ্ছে ইনফ্যাক্ট 0.5 ভোল্ট। ইউনিট লেখার সময় ইলেকট্রন ভোল্ট লিখতে হবে, নট ভোল্ট। এটা হবে 0.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে এবার ডুপিং দেখে ইসি বা ইবি আঁকা। পি এর বেলা আঁকতে হবে ইবি, ফার্মির নিচে। এন এর বেলা আঁকতে হবে ইসি, ফার্মির উপরে। যার বেলা ডুপিং বেশি কাছে আঁকতে হবে, যার ডুপিং কম তাকে দূরে আঁকতে হবে। রাইট? আমার এখানে পি এর ডুপিং কম, এন এর ডুপিং বেশি। তো এটা যেটা করবো, আমরা ইএফটি দূরে আঁকলাম। এটা ইবি, পি যেহেতু ইবি আঁকতে হবে, তাই না? ইবিটাকে দূরে আঁকলাম। বোঝার সুবিধা না নিচে নাম লিখে দেবো, নাহলে বুঝতে পরে দেখবো পেজ থেকে যাচ্ছে। হ্যাঁ, আর এটা বলে যে ডোপিং কম, এবং এটা এন টাইপ, এটা বলে ইসি আঁকবো, কাছে আঁকবো। হয়ে গেল ইসি। রাইট? এইবার হচ্ছে এটা ইবি আঁকছি, এটা ইসি আঁকছি, বাকি রাখতে হবে। এই বাকি রাখার সময় কি লাগবে? এনার্জি গ্যাপ। এনে এনার্জি ব্যান্ড গ্যাপটা লাগবে। সো এখন আমরা দেখবো যে ডান পাশে হচ্ছে পি গ্যালিয়াম আর্সেনাইড, এটা এনার্জি ব্যান্ড হচ্ছে 1.4। তার মানে ইবি থেকে ইসি ডিফারেন্স হবে 1.4। এনে খেয়াল রাখবো, এটা হচ্ছে 0.5, 1.4 হচ্ছে মোটামুটি 3 গুণ। সে এইটার, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। সো এটা মোটামুটি যেন আন্দাজে বোঝা যায়। এইটুকু হচ্ছে তাহলে কত? 1.4। 1.4, এবং এটা কার মান? এটা হচ্ছে ইসি। বুঝা গেছে? এবার রাখবো এটা, এটা এবার ইসি আঁকছি, ইবি আঁকতে হবে, এবং এর ব্যান্ড হচ্ছে মাত্র 0.7। আমি 0.5 হচ্ছে একটু বড় হবে। ইসি যেহেতু আঁকছি, 0.5 হচ্ছে একটু বড়, এটা তো একটু বড়, মানে আমরা ধরো এটাকে লিখতে পারি। মার্ক করে দাও, এটা হচ্ছে কত? 0.7। তা তুমি বুঝতে পারো যে আন্দাজটা ঠিক আছে কিনা। এখানে কিন্তু অনেকে ভুল করে, দেখা যায় যে সে এখানে 0.5 দিছে, এখানে 0.7। হ্যাঁ, মানে আঁকাতে বোঝা যাচ্ছে 0.5 হচ্ছে 0.7 চেয়ে বড়। এর জন্য না, ক্লিয়ারলি আমার এই ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা বড়। আমার একটা মাপ মতো হতে দরকার নাই, কিন্তু যেটা বড় সে যেন বড় হয়, যেটা ছোট সে যেন ছোট হয়। এটা যেন চোখের দেখা এই জিনিসটা যেন বোঝা যায়।
ঠিক আছে? বোঝা গেল? তাহলে ব্যান্ড গ্যাপের চেঞ্জের জন্য এই 3 নম্বর স্টেপটাতে চেঞ্জ আসে। আমরা প্রতিটা ক্ষেত্রে যদি দেখি, স্টেপ 1 প্রথমে রাখছিলাম ফার্মি সেম, কারণ না গেলে ফার্মি সেম হবে না, ফার্মি একটাই বেশি একটাই কম হবে। আমি এই 3টা স্টেপ রিভিশন দিচ্ছি, হ্যাঁ। যে যখন স্টেপ 1-এ কি ফার্মি আঁকতে হয়, সেটার ক্ষেত্রে যদি বায়াস থাকে, তাহলে যেদিকে বায়াস বেশি, ভোল্টেজ বেশি, সেদিকে ফার্মি নিচে আসবে, যেদিকে ভোল্টেজ কম সেদিকে ফার্মি উপরে যাবে। এটা হচ্ছে ফার্মি বেলার চেঞ্জ, মানে ভোল্টেজ ব্যাটারি থাকলে চেঞ্জ হবে। 2 নম্বর হচ্ছে ডোপিং। ডোপিং আঁকার সময় পি এর বেলায় ইবি আঁকতে হয়, এন এর বেলায় ইসি আঁকতে হয়, এটা তো ঠিকই আছে, কিন্তু যদি ডোপিং যার বেশি তার বেলায় সেটাকে কাছে আঁকতে হয়। এটা হচ্ছে যখন ডোপিং কম বেশি হয় তখন চেঞ্জ হচ্ছে এই জায়গাতে। 3 নম্বরে যদি ম্যাটেরিয়াল আলাদা হয়, ব্যান্ড গ্যাপ আলাদা হবে। তো আমি যেটা আঁকছি, অপরটা আঁকার সময় ব্যান্ড গ্যাপ অনুযায়ী সেটা আঁকবো। বাস, এই হচ্ছে বেসিক 3টা চেঞ্জ, রাইট? এখন আমার যেটা করা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আঁকা, মানে এনার্জি ডিপ্লেশন রিজনটা আঁকা। এইটার ক্ষেত্রে যেটা হবে, যার ডোপিং কম তারটা হবে ফ্ল্যাট, যার ডোপিং বেশি তারটা হবে খারাপ। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে এইভাবে আঁকি, যে ডোপিং কম আমি এটার সাথে অল্প একটু জায়গা নিয়ে আঁকলাম, আমি এটাকে এইভাবে দেখাই দিলাম। ওকে, এটা যদি হয়ে যায় তাহলে প্যারালাল করে নিচেরটাও আঁকবো, এখানে যতটুকু ডিস্টেন্সে কমাইছি নামাইছি এটাকে ততটুকু ডিস্টেন্সে নামাবো, এটা ঠিক আছে। দেন এর সাথে রেখে মোটামুটি এভাবে যদি আঁকি তাহলে অটোমেটিক প্যারালাল হয়ে যাবে। তোমাদের পেন্সিল দিয়ে একবার তো সমস্যা হবে না। এখন যখন অটোমেটিক এটা প্যারালাল, আমার প্যারালাল চিন্তা করতে হচ্ছে না, যদি আমি আঁকার সময় এখানে যতটুকু নিচে নামাইছি এখানে যতটুকু নিচে নামাই, এই জিনিসটা মাথায় রেখে দেন ইসি থেকে স্টার্ট করবো, তাহলে অটোমেটিক দেখো প্যারালাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে এটা, এর নিচে নামছিল না, নিচে যখন নিচের দিকে থাকে তো নিচের দিকে নামাইতে, যখন উপরে থাকে তখন উপর দিকে ওঠাইতে হয়। ঠিক আছে, যদি ইলেকট্রিক নিচের দিকে, এই যে নিচের দিকে নামাইছি, এখন এইটাকে নিচের দিকে নামাইতে হবে, তাই না? এতে এটা বলে নিয়মটা হচ্ছে এই যদি হয় দেন এরকম হবে, তাই তো? তাহলে এখানে এরকম করে রাখতে হবে। এখন এটা টোপিং যেহেতু বেশি, এখানে আমি এটাকে একটু উপরে আঁকলাম, এই যে এটা হচ্ছে একটু যথেষ্ট উপরে রাখলাম, এখানে আঁকলাম। ঠিক আছে, একে এবার এইভাবে দেখাই দিলাম, ভিতর দিকে কাপ করে দেখাই দিলাম। ঠিক আছে, এখানে যতটুকু ডিস্টেন্স উপরে আঁকছি, এইখানেও এটাকে ততটুকু ডিস্টেন্সে, এটা থেকে তত ডিস্টেন্স উপরে আঁকতে হবে। এটা মার্ক করলাম, দেন এটা প্যারালাল করে এই লাইনটাকে দিলাম 300। অটোমেটিক দেখো এটার সাথে যেন মিলে, অটোমেটিক দেখো এটা এটা প্যারালাল হয়ে গেছে অটোমেটিক, রাইট? অর্থাৎ নিয়ম ধরে রাখলে এমনি ঠিক থাকবে, কষ্ট করে কিছু মনে রাখার দরকার নেই। এরপর কি হবে, এরপরে এই যে এটার সাথে এটা জয়েন করে দাও, আর এখানে নিচেটার সাথে এটা জয়েন করে দাও, বাস হয়ে গেল এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর হেটারো জাংশন ডিফারেন্ট ডোপিং উইথ বায়াস। ফার্মিতে কিছু করার দরকার নেই, মনে থাকবে। এখন তোমরা বলতে পারো যে আমাদের মসফেট করতে তার সাথে সম্পর্ক রেখে, এটা তো পিএন জাংশন, তাই না? মসফেটের পিএন জাংশন আছে না একেবারে শুরুতে, এই যে এটা, এদিকে থাকে এন প্লাস প্লাস, এদিকে থাকে পি, হ্যাঁ, এদিকে থাকে এন প্লাস প্লাস, এর মধ্যে বেলা এদিকে থাকে পি, এদিকে হচ্ছে আবার এন প্লাস প্লাস, তাই না? সো হ্যাঁ, আমরা এখানে যেটা করতে পারি, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে বায়াস, এখানে ডোপিং আলাদা দিলাম, মেটেরিয়াল আলাদা দিলাম। ইনফ্যাক্ট এই লাস্টেরটা হচ্ছে সেটাই, লাস্টে রাখলাম সেটাই হচ্ছে এটা। তো তোমাদের কোশ্চেন হয়তো থাকতে পারে যে সাপোজ ইউ হ্যাভ এ মসফেট, হ্যাঁ, যার সোর্স এবং চ্যানেল এই মেটেরিয়াল দিয়ে করা, হুম, হেটারো জাংশন তো বলা নাও থাকতে পারে, যে যখন থেকে মেটেরিয়াল হয় অটোমেটিক বুঝে হেটারো জাংশন। হুম, এটা ফরওয়ার্ড বায়াস রিভার্স সে বলে দেওয়া থাকবে, ডোপিং ডিসিগুলো দেওয়া থাকবে, ব্যান্ড গ্যাপ দেওয়া থাকবে, পারমিটিভিটি দেওয়া থাকবে। বাস এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে হবে। পারমিটিভিটি লাগবে ইলেকট্রিক ফিল্ড আঁকার সময়, ব্যান্ড গ্যাপ লাগবে হচ্ছে ইবি থাকলে ইসি, অন্যটা 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 আঁকার জন্য, আর ডোপিংটা লাগবে হচ্ছে যে মানে কোন দিকে ইসি কোন দিকে ইবি কাছাকাছি হবে না দূর হবে সেটার জন্য। ঠিক আছে, আর ব্যাটারি লাগবে, ব্যাটারিটা ইউজ করবো কিসের জন্য, ফার্মি যাতে ডিফারেন্ট হয় সেই জন্য। বাস।
মনে থাকবে? আমি এখন এই যে রুলস যে যে 4টা রুল বললাম, সেই রুলসটা তোমাদের লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, টেক্সট কোনটাই যেটা, হ্যাঁ? 1 নম্বর হচ্ছে ড্র ইএফ। হুম, ইএফ আগে এটা আঁকি, তারপর স্যার কার্ভগুলোর মাঝ হ্যাঁ বলো। সরি স্যার, স্যার কার্ভগুলোর মাঝখানে কি অ্যাড করে দিব আমরা? না, শুধু ফার্মিতে অ্যাড করার দরকার নেই, বাকি সব অ্যাড করতে হবে মাস্ট। ঠিক আছে, সেই রুলগুলো, সরি রুলগুলো কথা লিখতে গেলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে আবার বলছি কথাটা, রুলগুলো কি, প্রথমে বায়াস দেখে ইএফ আঁকো, ডোপিং দেখে ইসি বা ইবি আঁকো, ব্যান্ড গ্যাপ দেখে বাকিটা আঁকো। হুম, ঠিক আছে, আর সবশেষে হচ্ছে ডিপ্রেশন রিজন আঁকো। দিস ইজ দ্য 4 স্টেপস। বায়াসের বেলায় যেখানে ভোল্টেজ পজিটিভ সেখানে ফার্মি নিচে হবে, যেখানে ভোল্টেজ নেগেটিভ সেখানে ফার্মি উপরে হবে। হ্যাঁ, তো আমি যদি এখানে লিখতে চাই তাহলে লিখতে পারি এইভাবে। ইয়াটা আসছে না কেন? থাক, লেখা যাচ্ছে না। হ্যাঁ, জাস্ট এই 4টা পয়েন্ট যদি মনে রাখতে পারো, বাস হয়ে গেল। এটা এই ক্লাসটা ইউজুয়ালি আমি ক্লাসে নিতাম, তো তাতে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে যে সবচেয়ে সমস্যা তো হচ্ছে এই যে যেহেতু রেকর্ডিং থাকতো না। হুম, ছেলেরা প্রায় মিস ইন্টারপ্রেট করতো, এই জন্য এটা আজকে অনলাইনে নিয়ে নিলাম। যেহেতু রেকর্ডিং আছে, বারবার করে করে প্র্যাকটিস করো। আগামী দিন প্রথমেই এটার উপর ক্লাস হবে, দেন এটা ফার্দার ভেরিয়েশন হবে। ঠিক আছে, এটা ফার্দার ভেরিয়েশনটা কোনটা, আমরা শুধু ডায়োডের জন্য আঁকছি, তাই না? এখন পর্যন্ত আমরা জিনিসটা আঁকছি কার জন্য? শুধুমাত্র ডায়োডের জন্য। তো যখন ট্রানজিস্টর হবে, বিজিটি যখন হবে, বা মসফেটের যখন হবে, বিজিটি বেলা জিনিসটা হচ্ছে এরকম যে এখানে একটা, এখানে একটা, then 3টা জিনিস থাকে, বেজ, এমিটার, কালেক্টর। সরি, এমিটার, বেজ, কালেক্টর। এখানে একটা এমিটার থাকবে, এখানে একটা বেজ হবে, এখানে একটা কালেক্টর হবে। তো এইটার ক্ষেত্রে তখন আমার ডিপ্রেশন রিজিয়ন, এদিকে দুটো ডিপ্রেশন রিজিয়ন থাকবে, এদিকে একটা ডিপ্রেশন রিজিয়ন থাকবে। মানে তখন রিজিয়ন এখন তো 5টা, 1 2 3 4, 4টা রিজিয়ন। তখন এটা মোট হবে 1 2 3 4 5 6 7টা রিজিয়ন হবে, 7টার জন্য আঁকতে হবে। এই জিনিস বিজিটি যদি জাস্ট এটুকু থাকে তাহলে একটা বিজিটি, আর যখন এরপর একটা গেট বসাই দিব তখন সেটা হচ্ছে মসফেট। সো মসফেটের জন্য আঁকতে আঁকতে বলতে পারি, বিজিটির জন্য আঁকতে বলতে পারি। মিডে তোমাদের যেটা থাকবে সেটা সিম্পল ডায়ারের জন্য থাকবে না, থাকবে হচ্ছে কার জন্য? থাকবে হচ্ছে বিজিটি বা মসফেটের জন্য। ওইটা আগামী ক্লাসে দেখাবো, যেহেতু আসল জিনিসটা দেখাই দিছি, জাস্ট একটা বাড়তি একটা এক্সট্রা, আর কিছু না। এখানে ডায়াটা বেলা শুধু এইটুকুর জন্য আঁকতে হচ্ছে, শুধু এইটুকুর জন্য। বিজিটি বেলায় এইটুকু তো আঁকতে হবে, সাথে এইটুকু আঁকতে হবে। ঠিক আছে, ফলে এটার ডায়াগ্রামটা বড় হবে। দ্যাটস দ্য ডিফারেন্স। আর আনলে বাকি সব নিয়ম যেটা বলছে সব আগের মতো মনে থাকবে। আজকে এটা করাই দিলাম যাতে আগামী দিন মানে তোমাদের শুক্র শনি 2 দিন সময় পাচ্ছ, ভালো মতো প্র্যাকটিস করো। মনে রাখবে পরীক্ষা এটা একটা কোশ্চেন মাস্ট থাকবেই, এনার্জি ব্যান্ডের একটা কোশ্চেন থাকবেই, যেখানে তোমাদের আঁকতে বলবো আমি যে আঁকো। ঠিক আছে, এটা একটা কম্পালসারি কোশ্চেন। মানে ইভেন যদি 2টাও থাকে তাও তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতেই হবে। আর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অ্যাভয়েড করার কোনো উপায় নেই। একটা কোশ্চেন অবশ্যই থাকবে এনার্জি ব্যান্ডের, এটা 2টাও থাকতে পারে। একটা থাকবে সিলভাগো টিকিটের উপরে, আর আরেকটা টপিক বাকি আছে, ওটা হচ্ছে ইকুয়েশন লেখা। আমরা যে করতেছি এখানে কি বিভিন্ন ইকুয়েশন সলভ করি, তাই না? এই ইকুয়েশন গুলো কেমনে লিখে, তার একটা বেসিক ধারণা দিব। ওটার উপর থাকবে আরেকটা কোশ্চেন। ওইটা আগামী ক্লাসে ইয়াটা দেখানোর পরে, ব্যান্ড ডায়াগ্রাম দেখানোর পরে আগামী ক্লাসে দেখাই দেবো ইনশাআল্লাহ। স্যার নেক্সট কোনো কোশ্চেন? ক্লাসে কাইন্ডলি টার্ম প্রজেক্ট নিয়েও কিছু একটু ধারণা
টার্ম প্রজেক্ট যে এখন আর তো টার্ম প্রজেক্ট নিয়ে আর ইয়ে করে লাভ নাই, হ্যাঁ। বাট মানে টার্ম প্রজেক্টটা যেটা বাকি আছে, একটা পার্ট বাকি আছে, ওইটা ওই ডিটারমিনেশনটা, ওইটা দেখি যদি সম্ভব হয়। আমি ওই মানে ওই যে কিভাবে প্লট আঁকতে এক্সট্রাকশন করতে হয় সেটা বাকি আছে তো, ওইটা কেউ যদি সময় দেখালাম, কারণ আর 2টা ক্লাস আছে যেহেতু, না হলে এটা মিটে পড়ে যাবে। কিন্তু স্ট্রাকচার যেটা টিকিট দিয়ে যে স্ট্রাকচার যেটা করছি, কোডিং স্ট্রাকচার করে এটা থাকবে, এটা পরীক্ষা থাকবে। আগে দিইনি, এবার প্রথম দিব আর কি, হ্যাঁ। আর বাকি যে কার্ভগুলো ডিটারমাইন করা, ওগুলোর জন্য হচ্ছে এই জিনিসটা, এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তুমি যখন টিকেটে যে টার্ম প্রজেক্ট করবা, সেখানে তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমি দেখতে চাইবে, এনার্জি ব্যান্ড দেখাও, ঠিক আছে। তো সেই জন্য এটা এখন দেখাই দিচ্ছি। তো ওকে গাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, কোনো কোশ্চেন যদি না থাকে তাই আমি বিদায় নিলাম, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপাতত কোনো কোশ্চেন আগামী 2 দিন এটা প্র্যাকটিস করো, হ্যাঁ। মিডও থাকবে, ফাইনালও থাকবে, ক্লাস টেস্ট।